তাহলে আজকে আমরা শুরু করতেছি অ্যাপ্লিকেশন অফ ডায়োড দিয়ে। অর্থাৎ আমরা যে ডায়োডগুলো পড়লাম এতদিন ধরে, বিভিন্ন কনসেপ্ট ডেভেলপ করলাম, জেনার ডায়োডের কনসেপ্ট, নর্মাল পিন জাংশন ডায়োডের কনসেপ্ট, তাই না? এই কনসেপ্টগুলো দিয়ে আমরা ডায়োডের অ্যাপ্লিকেশনগুলো দেখবো, আসলে ডায়োড আমার কোন কাজে লাগে। তো তার একটা বড় অ্যাপ্লিকেশন হচ্ছে ডায়োড অ্যাজ আ ফাংশন জেনারেটর। বুঝতে পারা গেছে? ফাংশন জেনারেটর বলতে আমরা কি বুঝি? আমরা যখন ডিপ্লোমাতে বা ব্যাচেলরে এসে যখন এই যে কী বলে ল্যাব এক্সপেরিমেন্টগুলো দেখি, তখন লেখা থাকে না ফাংশন জেনারেটর। ফাংশন জেনারেটর কাজ হচ্ছে বিভিন্ন সিগন্যাল জেনারেট করা, তাই না? আমি একটা বাটনে চাপ দিলে আসতো হচ্ছে স্কোয়ার ওয়েভ আসতো, একটা বাটনে চাপ দিলে সাইন ওয়েভ আসতো, তাই না? পরে আমরা ওইটার সেই সিগন্যাল জেনারেটর যেটাকে বলি আমরা, পরে ওইটার ফ্রিকোয়েন্সি বাড়াতাম কমাতাম, তাই না? এগুলো তার ফাংশন জেনারেটরের কাজ হচ্ছে বিভিন্ন ধরনের বা বিভিন্ন ফাংশন উৎপন্ন করা, ফাংশন ক্রিয়েট করা, বিভিন্ন সিগন্যাল ক্রিয়েট করা। বলতে পারা গেছে? তাহলে আমরা শুরু করতেছি হচ্ছে কি দিয়ে? অ্যাপ্লিকেশন অফ ডায়োড দিয়ে শুরু করতেছি। অ্যাপ্লিকেশন অফ ডায়োড। আগেই বলে নিচ্ছি, এটা কিন্তু দেখতে একটা কিসের মতো মনে হবে, ক্লিপারের মতো মনে হবে। বুঝতে পারা গেছে? কিন্তু এটাকে আমরা ক্লিপার বল। তাহলে অ্যাপ্লিকেশন অফ ডায়োড আমরা দেখতেছিলাম। আর ওই অ্যাপ্লিকেশনটার সব থেকে ডায়োডের তো অ্যাপ্লিকেশান আসলে মানে বলতে গেলে হিউজ একটা অ্যাপ্লিকেশান ডায়োডের আছে। তো তার ভিতর থেকে একটা অ্যাপ্লিকেশান আমরা চুজ করতেছি, ডায়োডস অ্যাজ আ ফাংশন জেনারেটর। অর্থাৎ ডায়োডকে আমরা এখানে কী হিসাবে ট্রিট করাবো? ফাংশন জেনারেটর হিসাবে ট্রিট করাবো। তো এটায় ব্যাপারগুলো হচ্ছে এরকম যে এখানে কিছু কথাবার্তা বলে রাখি আগের থেকেই। সেটা হচ্ছে যে আমরা যখন অ্যাপ্লিকেশনের ডায়োড পড়তেছি, এটা দেখে কি মনে হতে পারে? ক্লিপার মনে হতে পারে। কিন্তু ক্লিপার আমরা এটাকে নাম বলবো না, ক্লিপার শুরু করবো একটু পরে শুরু করবো ক্লিপার। তো আমরা যদি ডায়োড এজ এ ফাংশন জেনারেটরকে খুব ভালোভাবে মানে আত্মস্থ করতে পারি বা শিখতে পারি, ক্লিপার আমাদের কাছে একদম চটকির ব্যাপার। বুঝতে পেরে গেছে? তো ক্লিপারের পরে নেক্সট ক্লাসে আমরা যাবো ক্ল্যাম্পারে। তো ক্লিপারের অ্যাকচুয়াল প্রসেস শিখবো, কীভাবে ক্লিপারের ওয়েবশেপগুলো আসে এটা সে বা যাবতীয় কিছু ক্লিপার অ্যাকচুয়ালভাবে করবো। দেন আমরা যাবো হচ্ছে কোথায়? ক্ল্যাম্পারও অ্যাকচুয়াল প্রসেসে করবো। দেন একটা ভিডিও আসবে ক্লিপার এবং ক্ল্যাম্পার, জাস্ট 20 মিনিটে বা আধা ঘন্টার ভেতরে একদম শর্টকাট, মানে কিচ্ছু লাগবে না। একটা 2-3 বাচ্চা এনে বসাই দিব, পোলাপান এনে 2-3 পোলাপান তো ভালো আঁকাইতে পারে, তাই কি না? তো 2-3 পোলাপান এনে বসাই দেবো এখানে, মনে করো জাস্ট আঁকায় ফেলবে, দুমদাম করে আঁকায় ফেলবে, কিচ্ছু লাগবে না। এই প্রিভিয়াস পড়াশোনা কিছুই লাগবে না, জাস্ট একটা ভিডিও দেখলেই মোটামুটি ক্লিপার আর ক্ল্যাম্পার কি যে কোনো ওয়েবসাইট তুমি আঁকতে পারবা, কোনো সমস্যা হবে না। কিন্তু তার আগেও অ্যাকচুয়াল প্রসেসটাকে আমাদের জেনে নেওয়া উচিত। তাহলে ক্লিপারের হয়তো বা এর উপর একটা ক্লাস হতে পারে, একটা ক্লাস নিব আজকে ক্লিপারের উপর, দেন নেক্সট হবে ক্ল্যাম্পারের উপর, দেন থার্ডে হয়তো একটা শর্টকাট দিব, শর্টকাট ভিডিও আসবে। বুঝতে পারে গেছে? তখন মনে হয় ভাই এগুলো করাটা বেকার হয়ে গেছে, হ্যাঁ এত কিছু করার দরকার হচ্ছে না। দেখ তারপরও আমরা শিখবো। তাহলে ডায়োড এজ এ ফাংশন জেনারেটর, প্রথমে আমরা ডায়োডের যেটা করব সেটা হচ্ছে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স পড়ব। এখন তোমার মনে হতে পারে ভাই ক্যারেক্টারিস্টিক্স তো বুঝলাম, আমরা আগেও ডায়োডে কি দেখে আসছি? ক্যারেক্টারিস্টিক্স দেখে আসছি। কিন্তু ভাই ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স আবার কি জিনিস? ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স এই কারণে বলা হচ্ছে যে দেখো, ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এই যে ডায়োড যেটা আছে, তাই না? ক্যারেক্টারিস্টিক্স বলতে আমরা কি বুঝতেছিলাম? ডায়োডের যে ক্যারেক্টারিস্টিক্সগুলো আমরা দেখাচ্ছিলাম সেটা কি এই খাতায় আছে তো, তাই না? জিনার ডায়োডের প্রথম পেজেই আছে। হ্যাঁ, এই যে ক্যারেক্টারিস্টিক্সগুলো আমরা দেখতে পাচ্ছিলাম, দেখো তো এটা কি ইনপুট ভোল্টেজ না? ইনপুট ভোল্টেজ এবং ইনপুট ভোল্টেজের জন্য সৃষ্ট কারেন্ট, আবার কি ইনপুট ভোল্টেজ আবার কি ইনপুটের জন্য কারেন্ট, তাই না? এরকম ব্যাপারটা। তো আমরা ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স আমরা একটা বিজেটি এর একটা সার্কিট ড্র করি। তোমরা মোটামুটি বিজেটি সম্পর্কে সবার ধারণা আছে, তাই না? তো এগুলো আমরা পড়াশোনা করব, সমস্যা নাই, কিন্তু আপাততর জন্য একটু বুঝে আসি যে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স আসলে কি। এটা একটা কমন ইমিটার কনফিগারেশনের কমন ইমিটার অ্যাম্প্লিফায়ার। তো এটা হচ্ছে ভিসিসি, আর এখান থেকে যে কারেন্টটা ফ্লো করবে সেটা হচ্ছে কি আইসি, আর এখানে যে সাপ্লাইটা দেবো সেটা হচ্ছে কি তোমার সেই ভিআই, তাই না? আর হচ্ছে এরকমভাবে, তাই না? আর এখান থেকে যে ক্যাপাসিটার কাপলিং করে যে ভোল্টেজটা হবে সেটা কি ভি আউট, তাই না? চিন্তা করো, আমরা যদি ইনপুট ক্যারেক্টারিস্টিক্স যদি তোমাকে ড্র করতে বলে, কী ক্যারেক্টারিস্টিক্স? ইনপুট ক্যারেক্টারিস্টিক্স তোমাকে ড্র করতে বললো। তোমাকে ইনপুট ক্যারেক্টারিস্টিক্স বলতে আমরা কি বুঝি? ইনপুটের ভোল্টেজ এবং কি ইনপুটের
কারেন্ট, তার মানে এখানে যদি ইনপুটের ভোল্টেজ বসাই তাহলে পাশে যদি আমরা কি বসাই ইনপুটের কারেন্ট বসাই তাহলে যে ক্যারেক্টারিস্টিক্স পাবো এটাকে বলবো কি ইনপুট ক্যারেক্টারিস্টিক্স। একইভাবে আমরা যদি আউটপুট ক্যারেক্টারিস্টিক্স পেতে চাই, এই ক্যাপাসিটর এসি শর্ট হয়ে যাবে, যাই হোক যা কিছু হবে, তাহলে ভি আউট ইকুয়ালটা আবার কি বলতে পারি এখানকার ভিসিইও বলতে পারি, যেহেতু এখানে কোনো কি নেই রেজিস্টার, এত কিছু বোঝা লাগবে না। যাই হোক, তাহলে এখানে আউটপুট ভোল্টেজ কি ভিসিই আর আউটপুটের কারেন্ট কি আইসি। তাহলে আমরা যদি এই আউটপুটের ভোল্টেজ কি ভিসিই আর আউটপুটের কারেন্ট কি আইসি, তাহলে এদের মধ্যে রিলেশন ড্র করি বা এদের মধ্যে যে গ্রাফগুলো পাবো সেটাকে আমরা কী বলবো আউটপুট ক্যারেক্টারিস্টিক্স পাবো। তাহলে ভাই ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স আবার কী জিনিস, আপনি তো এখানে নতুন একটা টার্ম আনলেন, সেটা কি ট্রান্সফার ক্যারেক্টার। ইনপুট ক্যারেক্টারিস্টিক্স বুঝতে পারলাম, ইনপুটের ভোল্টেজ এবং ইনপুটের কারেন্টের মধ্যেকার গ্রাফ, আউটপুটের ভোল্টেজ এবং আউটপুটের মধ্যে কারেন্টের মধ্যেকার গ্রাফ। কিন্তু ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স ভাই তাহলে কীরকম হবে? ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ভাই দেখো এর কি ইনপুট ভোল্টেজ, তাহলে আমরা রিলেশন পাবো ইনপুট ভোল্টেজের সাথে কার ইনপুট কারেন্টের রিলেশন পাবো, আবার কি আউটপুট ভোল্টেজের সাথে আমরা কি আউটপুট কারেন্টের মধ্যে রিলেশন পাবো। কিন্তু যখন ইনপুটের সাথে সরাসরি আউটপুটের রিলেশন বানাবো তখন সেটাকে বলা হবে কি ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স, তাই না? যে ট্রান্সফার করে একজন আর একজনের সাথে কম্পেয়ার করা হচ্ছে, ইনপুটটাকে হয় আউটপুটে নিয়ে গিয়ে কম্পেয়ার করতেছি, আর নয় আউটপুটটাকে ইনপুটে নিয়ে গিয়ে কী করতেছি কম্পেয়ার করতেছি। তাহলে ইনপুটটাকে নিয়ে গিয়ে আউটপুটে কম্পেয়ার করতেছি, অথবা আউটপুটটাকে নিয়ে গিয়ে ইনপুট, অর্থাৎ ইনপুটটাকে ট্রান্সফার করে নিয়ে গিয়ে আউটপুটের সাথে কম্পেয়ার করতেছি, অথবা আউটপুটটাকে ট্রান্সফার করে ইনপুটের সাথে কম্পেয়ার করতেছি। এই জন্য এই ক্যারেক্টারিস্টিক্স ইনপুট এবং আউটপুটের মধ্যকার ক্যারেক্টারিস্টিক্সকে আমরা কোন ক্যারেক্টারিস্টিক্স বলতে পারবো? ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স বলতে পারবো। বুঝতে পারা গেছে? আচ্ছা, তাহলে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স হবে এরকমভাবে, সেটা হতে পারে কারেন্টের হতে পারে, আবার ভোল্টেজের হতে পারে। তো এইখানে যদি আমরা ইনপুট ভোল্টেজ বসাই আর এখানে যদি আউটপুট ভোল্টেজ বসাই, তার মানে এটা অবশ্যই কোন ক্যারেক্টারিস্টিক্স? ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স। বুঝতে পারা গেছে? তো এইখানেও সেম কথাবার্তা, ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স ড্র করা হবে কার কার ভেতর? আউটপুট আর কার ইনপুটের মধ্যকার। তাহলে এই বরাবর আমরা দেবো কি কি প্লেস করবো? আউটপুট ভোল্টেজ, আর এই বরাবর আমরা প্লেস করবো হচ্ছে কোন ভোল্টেজ? তাহলে এদের মধ্যকার যে রিলেশন সেটাকে হবে কি ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স। তো যদি কোনো ডায়োডের আমরা দেখবো, ডায়োডের যদি কোনো ক্লিপার সার্কিট বা কোনো ডায়োডের আমরা যদি ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স বের করতে পারি, ভাই আমার জন্য আর আউটপুট ভোল্টেজের কার্ভ বা আউটপুট ওয়েভ শেপ কেমন হবে সেটা বের করা আমার কাছে কোনো ব্যাপার না। কি বললাম? যদি কোনো ডায়োডের কি বের করতে পারি? ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স বের করতে পারি, তাহলে তো আমার মেইনলি দরকার আউটপুট ওয়েভ শেপ। আউটপুটের ওয়েভ শেপটা কেমন হবে, তাই কি না? কতটুকু ক্লিপ হবে, কতটুকু ক্ল্যাম্প হবে, কতটুকু বাদ যাবে, কতটুকু অ্যাড হবে, নাকি কোথায় কতটুকু বাদ যাবে। তো এইগুলা করার আগে আঁকতে হবে কি ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স। ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স ভালো করে যদি আমরা আঁকতে পারি বা এটা যদি আমরা ডিল করতে পারি, দেন আমরা কি এরা আমাদের সাথে ডিল করা কি কোনো ব্যাপার? আউটপুট ওয়েভ শেপ বের করাটা আমার কাছে কোনো কি ব্যাপার না। বুঝতে পারা গেছে? তো ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স ড্র করার পরেই আমরা আঁকাবো আউটপুট ওয়েভ শেপটা আমরা আঁকাবো। এখন তোমার মনে হতে পারে ভাই আপনি এখানে আউটপুট ওয়েভ শেপ আঁকাচ্ছেন, এখানে আউটপুট ওয়েভ শেপ আঁকাচ্ছেন। কথা হচ্ছে ভাই এখানে যে আউটপুট ওয়েভ শেপ আঁকাচ্ছে সেটা কার রেসপেক্টে? ইনপুটের রেসপেক্টে। কিন্তু ওয়েভ শেপ তো ইনপুটের রেসপেক্টে হয় না, ওয়েভ শেপ কার রেসপেক্টে হয়? ওমেগাটির রেসপেক্টে হয়, অথবা কি তার টাইমের রেসপেক্টে হয়। তাহলে এটা পেয়ে যাবো আমরা। বুঝতে পারা গেছে? ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স করে, ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স বের করে দেন আমরা কি আউটপুট ওয়েভের ইকুয়েশন, আউটপুট ওয়েভের গ্রাফটা আমরা আঁকা দেবো। আউটপুট ওয়েভ শেপ কীরকম হবে সেটা বুঝতে পারবো। বুঝতে পারা গেছে? এইখানে যে আউটপুট ভোল্টেজ সেটা কার সাপেক্ষে? ইনপুটের সাপেক্ষে। এখানে যে আউটপুট ওয়েভ সেটা কার সাপেক্ষে? ওমেগা টি বা টি এর সাপেক্ষে। তাই ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স এবং ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স থেকে এখানে যাওয়া কি একদম দুর্বোধের কাজ। বুঝতে পারা গেছে? তাহলে আমরা একটা ম্যাথ শুরু করে দিই, ওয়েস্ট না করে টাইম। তাহলে আমাদের কাছে প্রথম যে ম্যাথটা আছে ওই পাশে শুরু করি, কারণ জায়গা কম হয়ে যাবে আমাদের জন্য। আচ্ছা, তাহলে এক্সাম্পল না, জাস্ট কনসেপ্ট দেবো আমরা প্রথম কোশ্চেনে, যে আসলে কীভাবে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স ড্র করা হয়, আবার ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স থেকে কীভাবে তার আউটপুট ওয়েভ শেপ আঁকানো যায় সেগুলো কনসেপ্ট নিয়ে আলোচনা করবো। দেন আমরা এক্সাম্পল 1, এক্সাম্পল 2, এক্সাম্পল 3-তে আলোচনা করবো ধীরে ধীরে। আচ্ছা, তো এই জায়গায় ডায়োড তোমার কাছে একটা আইডিয়াল ডায়োড তোমাকে দিছে এখানে, আর এই আইডিয়াল ডায়োডের এইখানে মনে করো একটা লোড দিছে, আর এই জায়গায় একটা ভোল্টেজ সোর্স। তো এইখানকার যে ভোল্টেজ সোর্স সেটার মান কত? E0। আর এই জায়গায় আমরা দিলাম হচ্ছে সাইন ওয়েভ, মনে করে দিলাম এখানে, এই জায়গায় এসি দিলাম।
তাই না? আর এখান থেকে আমরা কি পাচ্ছি, আমাদের সেই আউটপুট ওয়েভ পাচ্ছি, আউটপুট ওয়েভ পাচ্ছি। ঠিক আছে, তো যারা শর্টকাটের অপেক্ষায় আছে তাদের জন্য একটু বলি, ব্যাপারটা হচ্ছে যে রেজোন্যান্সের যে ম্যাথগুলো আছে সেগুলো শর্টকাট দিয়ে হবে, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে যে ম্যাথগুলো করানো হবে 1 কোশ্চেন 1 কোশ্চেন 2 কোশ্চেন 3 সেগুলো আর কি দিয়ে হবে না, শর্টকাট দিয়ে হবে না, বুঝতে পেরে গেছে? সেগুলোকে অ্যাকচুয়াল প্রসেসে আগাইতে হবে। তাহলে এটা হচ্ছে আমার সেই কি ভোল্টেজ, ইনপুট ভোল্টেজ উইথ রেসপেক্ট টু টাইম, আর এখানে আউটপুট ভোল্টেজ উইথ রেসপেক্ট টু টাইম। এবং তোমাকে এই রেজিস্ট্যান্সের মান তোমাকে যা কিছু একটা দিছে, তোমাকে বলছে ভাই এই আউটপুটের ওয়েভ শেপটা কীরকম হবে, তোমাকে ইনপুটের ওয়েভ দিবে সাইন ওয়েভ, তোমাকে বলতেছে আউটপুটের ওয়েভ শেপটা কেমন হবে, সে আউটপুট ওয়েভ শেপটা আঁকাও। কিন্তু আউটপুট ওয়েভ শেপ তোমরা সরাসরি আঁকাবো না, আগে আঁকাবো কি ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স, আগে আঁকাবো কি ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স, আউটপুট ভোল্টেজ সাপেক্ষে, আউটপুট ভোল্টেজ কার সাপেক্ষে আঁকাবো, ইনপুট ভোল্টেজ সাপেক্ষে আঁকাবো, আগে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স আঁকাবো। এখন দেখো তাহলে প্রথমে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্সের জন্য ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স আঁকানোর স্টেপ কী হবে, ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স আঁকানোর দুটো স্টেপ হবে, একবার ডায়োডকে অফ ধরে কন্ডিশন বের করতে হবে, আরেকবার কি ডায়োডকে কি অন ধরে একটা কন্ডিশন বের করতে হবে, বুঝতে পারা গেছে? দেখো ভালো করে। তো প্রথমে একটু মনে হতে পারে মুখস্থর মতো কেমন জানি পড়াচ্ছেন, এরপরে সব ঠিক হয়ে যাবে। দেখো তাহলে একদম প্রথম স্টেপ হচ্ছে ধরে নিলাম ডায়োডটা কি আছে, ডায়োডটা কি আছে, অফ আছে, ধরে নিচ্ছি ডায়োডটা কি আছে, অফ আছে। তাহলে ডায়োড যদি অফ থাকে, অফ থাকতে পারে না? অবশ্যই পারে, তাই কি না? কারণ এই ব্যাটারি দ্বারা একে কোন ব্যাস করা হয়েছে, রিভার্স ব্যাস করানো হয়েছে, আবার এখানকার যে পজিটিভ ভোল্টেজ দ্বারা সে কী করা হয়েছে, ফরওয়ার্ড ব্যাস করা হয়েছে। তাহলে এই ওপেন টোপেন তোমার কি বলছে, এখানে রিভার্স ব্যাস করছে, আবার কি বলে ফরওয়ার্ড ব্যাস দিচ্ছে। আগে শেষ করো, ওপেন হয় না, ওপেন হয় কি ক্লোজ হয় সেটা পরে দেখো। ডায়োড স্টেপ ধরে নিলাম কি ডায়োডটা কি অবস্থায় আছে, অফ অবস্থায় আছে, ধরে নিচ্ছি ডায়োডটা কি অবস্থায় আছে, অফ অবস্থায়। আমি কি বলছি যে এটা এ ফরওয়ার্ড ব্যাস নাকি রিভার্স ব্যাস এই জন্য অফ হয়েছে, এরকম কথা বলছি? আমি কি বলছি ডায়োডটা অফ আছে ধরে নিছি। তাহলে ডায়োড যদি অফ আছে ধরে নিই তাহলে কেমন হয়ে যাবে, ডায়োডটা জাস্ট ওপেন হয়ে যাবে না, জাস্ট কেমন হয়ে যাবে, ওপেন হয়ে যাবে, সেটা বলছো তুমি। অনেক কিছুই বলো কিন্তু আসলে, তাহলে এই হচ্ছে তোমার শিখি রেজিস্ট্যান্স, আর এই হচ্ছে কি, সেটা হচ্ছে ই নট। এরকম হবে না সার্কিট, আর যদি অফ হয় তাহলে এই অবস্থার ভোল্টেজটা কত হবে। আচ্ছা তাই তো, ভালো করে বুঝো। তাহলে দেখো এখানে যে ইনপুট ভোল্টেজ সেটা অবশ্যই কি সবসময় কি পরিবর্তনশীল না, কারণ এর মান কখনো বাড়তেছে কমতেছে বাড়তেছে, সাইন ওয়েভ যেহেতু। তাহলে এটার যে ইনপুট ভোল্টেজের মান সেটা দেওয়া আছে ভিএম সাইন কি দেওয়া আছে, ওমেগা টি দেওয়া আছে, তাই কি না? আর এইখানে ব্যাটারি যে মানটা সেটা কথা ভি নট না, তাহলে কিন্তু ডায়োড অফ না, ডায়োড যদি অফ থাকে তাহলে এখানে তখন কারেন্ট ফ্লো করবে, তাহলে এখানে তো কারেন্ট ফ্লো না করে, তাহলে এই জায়গার ভোল্টেজ কত, ই নট না? তাহলে এখানে তো রেফারেন্স মানে গ্রাউন্ডে কত ভোল্ট, 0 ভোল্ট, তাহলে 0 ই নট, তাহলে এখানকার ভোল্টেজ কত হবে, ভালো করে বুঝো, এখানকার ভোল্টেজ কত, ই নট, বুঝলেন না দোলন সাহেব? এইখানে এটা তো রেফারেন্স, তো এটার ভোল্টেজ কত, 0 ভোল্ট ধরলাম, তাহলে 0 ভোল্ট প্লাস ই নট সেকেন্ড প্রান্ত প্লাস ই নট, তাহলে এই প্রান্তের ভোল্টেজ কত হবে, প্লাস ই নট, তাই কি না? যদি এখানে ড্রপ হচ্ছে না, কারেন্ট নাই, তাহলে ড্রপ হচ্ছে, যেহেতু ডায়োড অফ কারেন্ট ফ্লো করবে না, তার মানে কি এখানে ড্রপও কত, 0, তাহলে এখানে যদি ই নট থাকে ভাই তাহলে এখানে ভোল্টেজ কত, ই নট, তাহলে এখানে যদি ভোল্টেজ ই নট থাকে তাহলে এখানে কত হবে, ই নট। একইভাবে এখানকার ভি ইন এখানেও কত, ভি ইন এখানে কত হবে ভাই, তাহলে এখানে ভোল্টেজ কত, ভি ইন না? তাহলে এইখানে যে ডায়োডটা ছিল চিন্তা করো মনে মনে, এখানে কি ছিল, ডায়োড ছিল না মনে মনে একটা, তাহলে এই যে ডায়োডটা আছে এই ডায়োড চিন্তা করো তো ভাই, ডায়োড যে অফ হইছে, আচ্ছা কোন কন্ডিশনের জন্য ডায়োড অফ হইছে, ডায়োড যে অফ নাকি অন, আমরা বলি কি পি টু এনের দিকে কারেন্ট ফ্লো করবে না, ডায়োড যদি পি থেকে এনের দিকে কারেন্ট ফ্লো করে তাহলে বুঝবো কি অন, আর এন টু পি দিকে কারেন্ট ফ্লো করা ট্রাই করলে সেটাকে আমরা কি বলবো, অফ। ভালো করে বুঝো, তাহলে এই পাশটা কি ছিল ডায়োডের, পি টাইপ, এই পাশটা কি ছিল, এন টাইপ, তাহলে এই পাশে যদি হায়ার ভোল্টেজ থাকতো আর এই পাশে যদি কি থাকতো, লোয়ার ভোল্টেজ থাকতো, তখন তো ডায়োড অফ থাকতো না, ডায়োড কি হয়ে যেত, অন হয়ে যেত। তাহলে অবশ্যই যেহেতু ডায়োড অফ আছে তার মানে অবশ্যই ই নটটা কি বড় কার থেকে, ভি ইনের থেকে। তাহলে এরকম বলতে পারি যে ভাই ভি ইনের মান যদি কার ই নট থেকে ছোট হয়, ভি ইনের মান ই নট থেকে কী হয়, ছোট হয়, ই নট ভি ইন থেকে কী হয়, বড় হয়, তখন ভাই ততক্ষণ ডায়োড কি থাকবে,
ততক্ষণ ডায়োড কি থাকবে? অফ থাকবে। ভালো করে বুঝো দোলন সাহেব, একদম সিম্পল দেখাচ্ছি, কিন্তু কোনো ঝামেলা নাই, তাই কি না? ততক্ষণ ডায়োড কি থাকবে? অফ থাকবে। এবং ততক্ষণ পর্যন্ত ভি নট টি এর মান, আউটপুট ভোল্টেজের মান কত হবে? ততক্ষণ পর্যন্ত ভি নট টি এর মান কত হবে? এই সে 5 ই নটই হবে, কারণ এখানে তো ড্রপ নাই। তাহলে ভি নট টি এর মান কত হবে? ই নটের সমান হবে। ব্যাস, কোনো প্রবলেম আছে? তাই কি না? এইবার আসো, আচ্ছা চিন্তা করো তো, মানে কোনো সময় মনে করে এটা হোল্ড করলো না, তার মানে কি ভি ইন কি হয়ে যাবে? বড় হয়ে যাবে। কার থেকে বড় হয়ে যাবে? ই নটের থেকে। তখন কি ডায়োড অফ থাকবে ভাই? তখন কিন্তু ডায়োড অফ থাকবে, তখন ডায়োড কি হয়ে যাবে? অন হয়ে যাবে। তাহলে কি ডায়োড তখন ডায়োড কি হয়ে যাবে? অন হবে। তা ডায়োড যদি অন হয়, চিন্তা করো তো ভাই, ডায়োড যদি অন হয়, ডায়োড অন মানে এটা তো আইডিয়াল ডায়োড, আইডিয়াল মানে কি হয়ে গেছে? শর্ট হয়ে যাবে। তাহলে যখন ডায়োড কি হয়ে যাবে? অন হয়ে যাবে, তখন আউটপুট ভোল্টেজ কত হবে? একদম পুরোপুরি কি ইনপুট ভোল্টেজের সমান না? কারণ এই পথটা পুরোপুরি কি শর্ট। তখন ভি আউট টি এর মান হবে সাপ্লাই ভোল্টেজ অর্থাৎ ইনপুট ভোল্টেজের সমান হবে। এটুকু বুঝো কিনা? দেখেন এখানে এই কন্ডিশন তো যদি হোল্ড না করে, এই কন্ডিশনে চলে আসে, তাহলে ডায়োড কি হয়ে যাবে? অন হবে না, কারণ হায়ার টু লোয়ার, কারণ P2 এর দিকে যাবে, পারমিশন দিবে, পারমিশন দেওয়া মানে শর্ট হয়ে যাওয়া। ডায়োড যখন অন মানে যখন শর্ট হয়ে গেছে, এই অবস্থায় সেকেন্ড স্টেপ আমরা কি ধরলাম? ডায়োডটা কি অবস্থায় আছে? ডায়োড ইজ অন। তার মানে অন মানে কোন কন্ডিশন? অবশ্যই এই কন্ডিশন আছে, তাই না? অবশ্যই কোন কন্ডিশন আছে? এই কন্ডিশন আছে। তাহলে তখন সার্কিটটা কেমন হবে? দেখো তো, এরকম হবে না সার্কিটটা? তখন এটা কি শর্ট হয়ে গেল, তাই কি না? আর এই সেই কি তোমার সেই রেজিস্ট্যান্স, এই সেই তোমার কি ই নট। আর এই জায়গায় তোমার যে ভোল্টেজ সেটা কত হবে? ভি নট টি, তাই কি না? তাহলে দেখো তো ভি নট টি মান সব একদম কার সমান হবে? প্যারালালে কি সমান? তাহলে ভি নট টির সমান কার সমান হবে বলো? এই যে ভি নট টির সমান কার ভোল্টেজ হবে? একদম সাপ্লাই ভোল্টেজের সমান হবে। এটা তো প্যারালালে আছে, ই নট তো প্যারালালে আছে। ই নট প্যারালাল আছে, কিন্তু তখন এই ড্রপ বাদ যাবে না তখন এর সাথে, কারণ তখন তো কারেন্ট ফ্লো করতেছে। তখন তো কারেন্ট ফ্লো, কিন্তু আগেরটা তো কি ফ্লো করতে পারছিল না। কারেন্ট ফ্লো করতে পারেন সরাসরি ভি নট টির মান কত? ই নটের সমান হবে। কিন্তু এখানে প্যারালালে কি আছে? ভি নটের প্যারালালে কি আছে? ই নট, সরি ভি আউটের প্যারালালে কি আছে? ভি ইন। তাহলে ভি ইন একদম সরাসরি চলে যাবে ভি নট ইকুয়াল টু। তাহলে এই দুটো কন্ডিশন পেয়ে গেলাম। এটা এক নাম্বার কন্ডিশন, এক নাম্বার কন্ডিশন। তাহলে জাস্ট এই দুটো দিয়ে আমার ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক শেষ। দেখো তো ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কি বলে ভাই? ভাই আউটপুট ভোল্টেজ বের করো উইথ রেসপেক্ট টু কার? ইনপুট ভোল্টেজের। দেখি আমরা পারি কিনা। কারণ দেখো এই যে ভি ইনের উপর কন্ডিশন দিয়ে ভি ইনের উপর ইনপুট ভোল্টেজের উপর কন্ডিশন দিয়ে আমরা কি বের করলাম? আউটপুট ভোল্টেজ বের করলাম। তাহলে এই বরাবর সেই ভি ইনের কন্ডিশনগুলো বসাবো, আর এই বরাবর সে কি ভি আউটের ওর প্রত্যেকটা পার্টিকুলার কন্ডিশনের জন্য ভি আউটের মান বসাবো, ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক ড্র করা হয়ে যাবে। কথা কি বুঝছো নাকি বুঝো নাই? ভি ইনের উপর কন্ডিশন দিয়ে আমরা কি বের করলাম? তা ভি নট। তাহলে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক বের করতে আমার কোনো প্রবলেম নাই। দেখা যাক ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক আমরা ড্র করতে পারি কি না। দেখো তাহলে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক হবে এরকম না? তাহলে এবার আবার কি থাকবে? আউটপুট ভোল্টেজ থাকবে, আর এইবার আবার কি থাকবে? ইনপুট ভোল্টেজ, তাই কি না? তাহলে বলো তো প্রথম কন্ডিশন, প্রথম যে কন্ডিশনটা আছে, ভি ইনের মান কার থেকে ছোট হতে হবে? ই নট থেকে ছোট হবে। তাহলে ভি ইনের মান মনে করো ই নটটা আছে, মনে করো এই পর্যন্ত ই নট। তাহলে তোমার যে কন্ডিশন ভি ইনের মান ই নট থেকে ছোট হবে, সেটা কোনটুক ভাই? এইটুক না? এর উপর পরে গেলে তো ভি ইনের মান কার বড় হয়ে যাবে? ই নট থেকে কি হয়ে যাবে? বড় হয়ে যাবে, কারণ এই বরাবর সব মান কার? ভি ইনের মান। তাহলে এই জায়গাটুকু হচ্ছে ভি ইনের মান কার থেকে? ই নটের থেকে ছোট। এই জায়গায় এসে আবার কি হয়ে গেছে? ভি ইনের মান ই নটের থেকে কি হয়ে গেছে? বড় হয়ে গেছে। এগুলো দেখানো লাগবে না, আমরা বোঝানোর জন্য দেখাচ্ছি। বুঝতেছো নাকি বোঝা নেই? তাহলে এই জোন জুড়ে এই যে ভি ইনের মান, দেখো তো ভি ইনের মান ই নট থেকে ছোট, সেটা কি শুধুমাত্র এইটুক? শুধুমাত্র এইটুক? কেন এই জন্য হয় না? পেছনে হয় না, তাই কি না? পেছনে হয় কিনা? কারণ পেছনে গেলে তো ভি ইনের মান ই নট থেকে বড় হবে কখন? ই নট ক্রস করার পরে। কিন্তু ই নটের আগে সব পর্যন্ত কি হবে? ছোট। সব আগে সব কি একদম কি ছোট না সব? তাহলে একদম এই পর্যন্ত, তাই কি না?
তাহলে এই যে এই কন্ডিশনটা একদম এইখান থেকে শুরু করে একদম কি এইদিকে সব পর্যন্ত, তাই কিনা? তাহলে এই পুরো কন্ডিশন জুড়ে দেখো তো, এই পুরো কন্ডিশন জুড়ে ভাই আউটপুট ভোল্টেজের মান কার সমান হয়েছে? ই নট। ই নট তো একটা কনস্ট্যান্ট মান, ই নট তো একটা কার মান? তাহলে ভি আউটের মান কার সমান হবে ভাই? ই নটের সমান হবে। তাহলে ভি আউট কোন বরাবর বসাবো? ওয়াই এক্সিস বরাবর। তাহলে এই পুরো কন্ডিশন জুড়ে ভাই একটা কনস্ট্যান্ট মান দিবে না? এই যে একটা কি মান, আউটপুটের মান কি হবে? একটা কনস্ট্যান্ট মান হবে না? এই যে সেটা কি ই নট। বুঝছো নাকি বোঝো নেই? এই যে এটা কার মান? এই যে এটা ই নটের, ই নট না ভি আউটের মান? ভি আউটের মান হচ্ছে কত? ই নট। বুঝছো না বোঝো নেই? এই ক্লিয়ার তো আলামিন? কনফিউশন লাগতেছে কোনো? এই পুরো কন্ডিশন জুড়ে, এই পুরো কন্ডিশন জুড়ে ভি নটের মান ই নট থেকে ছোট মানে ভি এর মান ই নট থেকে ছোট। এই যে এটা হচ্ছে ইনপুটের কন্ডিশন, মানে এক্স এক্সিস বরাবর কন্ডিশন দিলাম। তাহলে ওই কন্ডিশন জুড়ে যতক্ষণ ওই কন্ডিশন হোল্ড করছে ততক্ষণ পর্যন্ত ভি নটের মানটা কত? ততক্ষণ পর্যন্ত ভি নটের মান কত? ই নট। তাহলে ভি নটের মান এই যে বাড়তে 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 এই যে এইটুক ধরলাম কি, এইটুক হচ্ছে কি তোমার সেই ই নট। তাহলে ই নটের মান কি একদম কনস্ট্যান্ট না? ভি নটের মান তো সবসময় ই নটই হবে। তাহলে এই রেঞ্জের ভেতর এই পর্যন্ত কার মান? ই নট হোল্ড করবে, আবার এর আগেও কি ই নট হোল্ড করবে। ভি আউটের মান ই নট হবে। ক্লিয়ার? এরপরে আসো, এরপরে দেখো এই কন্ডিশন যখন ঢুকে যাবে, এই জোনে যখন চলে যাবে, তাহলে এই জোনে কি ভি এর মান ই নট থেকে কি হয়েছে? বড় হয়েছে। তাহলে ভি নটের মান ই নট থেকে বড় হওয়া মানে তখন ভি আউটের মান কার সমান হবে? ভি ইন এর সমান হবে, ঠিক না? কিন্তু ভাই ভি ইন তুমি কোন অক্ষ বরাবর বসাইছো? এক্স অক্ষ বরাবর। আর ভি নট তুমি কোন অক্ষ বরাবর বসাইছো? ওয়াই অক্ষ বরাবর। কিন্তু ভি ইন কি কনস্ট্যান্ট কোনো মান? ভি ইন তো প্রতিনিয়ত কি হচ্ছে? ভ্যারি করতেছে। তাহলে সেই ভ্যারি করতেছে এক্স অক্ষ বরাবর বসাইছি। তো এটা যদি ভ্যারি করে ভাই ভি নটও কি করবে? ভ্যারি করবে, কারণ ভি নট তো ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তাহলে ভি নটের জায়গায় আমরা কি ওয়াই বসাতে পারি? ভি নট যেহেতু কোন অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, তাহলে আমি ওয়াই বসাতে পারি নাকি পারি না? অবশ্যই পারি। পারি কি না? ইকুয়াল টু ভি ইনটাকে কোন বরাবর বসাইছি? এক্স অক্ষ বরাবর। তাহলে সেটাকে আমরা কি বলতে পারি? এক্স বলতে পারি। আর এর সামনে কিছু নেই মানে কি আছে? ওয়ান আছে। তো এটা কার সমীকরণ বলো তো একটু ভাই? ওয়াই ইকুয়াল টু এম এক্স। ওয়াই ইকুয়াল টু কত? এম এক্স। এম এর মান কত? 1। তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি থাকা উচিত ছিল, কিন্তু সি যেহেতু নাই, সি কত? 0। তাহলে সি ইকুয়াল টু 0 মানে কি? মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। বোঝা গেছে নাকি? ওয়াই ইকুয়াল টু কি বলতে পারি? এম এক্স প্লাস এর এক সরলরেখার সমীকরণ। যখন এই কনস্ট্যান্টের মান কত? 0 হবে, সি এর মান 0 হবে, তখন সে কি মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে যে ভি আউট ইকুয়াল টু ভি ইন, এটা কেমন কি সমীকরণ? একটা মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে মূল বিন্দুগামী সরলরেখা কেমন হবে? এবার কি এই কন্ডিশনের এই পাশে সব কি? ভি আউটের মান কি? ই নটের সমান। এই কন্ডিশনের এই পর্যন্ত এক পর্যন্ত সব কি? ই নটের আউটপুট ভোল্টেজের মান কার সমান? ই নটের সমান। কিন্তু যখন এই কন্ডিশনে চলে আসবে তখন আউটপুট ভোল্টেজের মান কার সমান হবে? ইনপুট ভোল্টেজের সমান হবে। অর্থাৎ ওয়াই ইকুয়াল টু এক্স। এটা কার সরলরেখা কি সমীকরণ? একটা মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ, তাই কি না? তাহলে এই যে সেই মূল বিন্দুগামী, তাই না? এই যে একদম এই যে এই পয়েন্ট থেকে যদি আমরা লাইন ড্র করি এই পর্যন্ত, তাহলে সেটাকে একদম একটা কি একটা মূল বিন্দুগামী কি সরলরেখার সমীকরণ না, তাই কি না? এরকম তো। এখন তোমার কাছে মনে হতে পারে ভাই সরলরেখা তো এইদিকেও আছে এইদিকেও আছে, কিন্তু ভাই এইদিকে যেতে পারবো? আমি পারবো না। কেন পারবো না? কারণ এইদিকে গেলে ভাই এই কন্ডিশন চলে আসতেছে, কিন্তু এই সরলরেখাটা কোন কন্ডিশনের জন্য প্রযোজ্য? এই কন্ডিশনের জন্য প্রযোজ্য। তাহলে এই কন্ডিশন কতটুক? এখান থেকে এইটুক না? তাহলে সরলরেখা দেখাবো এইখান থেকে এইদিকে সরলরেখা দেখাবো, কিন্তু এইদিকে কোনো সরলরেখা দেখাতে পারবো না, কারণ ওই সরলরেখাটা এই কন্ডিশনের জন্য কি না? ভ্যালিড না। বুঝতে পারা গেছে নাকি? ব্যাস কি লাগে কঠিন আকারে। আর এই হচ্ছে তোমার সেই মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। ব্যাস তুমি তো এইটুকু আগাতে পারছো ভাই, তোমার জন্য ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক ড্র করা শেষ। তাহলে কি ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক ড্র করা কি আমার অনেক কঠিন কাজ? কঠিন কাজ নাকি? কঠিন কাজ না, ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। আরে দেখো তুমি চিল, দেখো তুমি। এরপর আমরা যখন আরেকটা করবো আরো সহজ লাগবে, দেখা যাক। কোন জিনিসটা বোঝো না? এই জিনিসটা বলো। আচ্ছা দেখো,
একই কথা হবে। কেন হবে? কারণ তুমি চিন্তা করো, এইখানে যা ভোল্টেজ এখানে তাই ভোল্টেজ হবে। আচ্ছা এইখানে ভোল্টেজ কার সমান হবে? সেই ভিন এর সমান হবে। কারেন্টটা না এই জন্য আর কি নেওয়া যায় সরাসরি। কারেন্ট আছে অবশ্যই, বের করতে হবে কিন্তু এখন তো কারেন্ট তো বের করতে হবে। কারণ হ্যাঁ তুমি তো এই পথে লুপ চালাও, তাহলে কি বের করা লাগবে? কারেন্ট বের করা লাগবে, ওই কারেন্ট বের করে আর গুণ করা লাগবে। কিন্তু ওটা সরাসরি হ্যাঁ তাহলে সরাসরি জানো, সহজ হিসাব। কোনটা আর করে বলো? এটা আচ্ছা আমরা এই যে ইকুয়েশনটা পাইলাম, অর্থাৎ এই যে ইকুয়েশনটা এই যে এইটুকু, তাই না? আমরা একটু ভাগ করে দিই জোনটা, এই যে জোনটা, এই জোনের এই পাশে একটা কন্ডিশন, এই পাশে কি আরেকটা কন্ডিশন। তাহলে এই কন্ডিশনের জন্য ইকুয়েশন আমরা কেমন পাচ্ছি? ভি নট টি ইকুয়াল কি বলো? ভি না? তাহলে ভি নট টি কোন বরাবর বসাচ্ছিলাম? y অক্ষ বরাবর। তাহলে এখানে কি রাখলাম? এই y অক্ষ বরাবর ইকুয়াল টু এই যে ভি এর মান, সেটা কোন বরাবর? এই বরাবর না? তাহলে y ইকুয়াল টু কি থাকলো? x থাকলো না? আচ্ছা এটা কার কি এর সমীকরণ? এটা সরলরেখার সমীকরণ। যেহেতু y ইকুয়াল টু x এইটুক পাইছি, কিন্তু প্লাস c কিছু নাই, তার মানে এখানে কত আছে? 0 আছে। তাহলে কনস্ট্যান্টের মান 0 হওয়া মানে কি? সেটা কোন জায়গা দিয়ে যাবে? মূল বিন্দু দিয়ে যাবে। তাহলে এই যে বড় সরলরেখার সমীকরণ, সরলরেখাটা এটা হচ্ছে কি y ইকুয়াল টু x। কিন্তু এই সরলরেখাটা আমি পুরোপুরি একদম ব্ল্যাক করতে পারি নাই। কেন ব্ল্যাক করতে পারি নাই? কারণ এইদিকে তো অন্য কন্ডিশন, দোলনের মাথার উপর দিয়ে যাচ্ছে না দোলন। অফ কন্ডিশনে ছিল ভাই ওটা। এইখানে তো ডায়োড অন অবস্থায় এটা পাচ্ছি, কারণ এই কন্ডিশন ডায়োড কি আছে? অন আছে ডায়োডটা। আর এই কন্ডিশন ডায়োডটা কি আছে? অফ আছে। তাহলে অফ অবস্থায় তো এই ইকুয়েশন আউটপুট ভোল্টেজ ই নটের সমান হবে। তাহলে আউটপুট ভোল্টেজ ই নটের মান সমান হবে। কিন্তু তুমি যদি এই লাইনটাকে এই দিকে দেখাও, তাহলে তো ভাই হিসাব অন্যরকম চলে আসলো। বুঝতে পেরেছেন দোলন সাহেব? পাস লাগ গিয়া। কারণ ওই সাইডে যেটা প্লেট ওটা হচ্ছে এটা ইনোটি করে। এইবার এটা দেখো ভি নট টি। আচ্ছা অফ অবস্থার কন্ডিশন আমরা ইকুয়েশনটা আমরা দেখি, অফ অবস্থার ইকুয়েশনটা দেখি তো। তাহলে এই অঞ্চল জুড়ে ডায়োডটা কি আছে? এই অঞ্চল জুড়ে এইখান থেকে একদম উপরে অফ আছে, তাই কি না? তাহলে দেখো তো এই অঞ্চল জুড়ে ভি নট টি এর মান কত হবে? ই নট। আচ্ছা ভি নট টি কোন বরাবর বসাইছি? ওয়াই বরাবর। তাহলে ভি নট টির পরিবর্তে কি ওয়াই লিখতে পারি? আচ্ছা আর ই নটের পরিবর্তে কি এক্স লিখতে পারি? এখানে যেরকম ভি নট টির পরিবর্তে ওয়াই বসাইছিলাম আর ভি এর পরিবর্তে এক্স বসাইছিলাম, তাহলে এখানে কি এখানে তো ভাই ই নটের পরিবর্তে এক্স বসানো যাবে না কি? যাবে না। কেন যাবে না? কেন ভাইয়া? কারণ ই নট তো ব্যাটারির মান। ব্যাটারির মান কি ভ্যারিয়েবল হয়? না, ব্যাটারির মান তো কনস্ট্যান্ট। সেটা হতে পারে 1 ভোল্ট অথবা 2 ভোল্ট অথবা 3 ভোল্ট অথবা 4 ভোল্ট। 4 ভোল্ট ধরলাম, তাহলে ওয়াই ইকুয়াল টু 4 ভোল্ট, তাই না? এটা কার সমীকরণ? এই যে সেই ওয়াই অক্ষ বরাবর কয় ঘর যাবো? 4 ঘর যাবো। তো ওয়াই অক্ষ বরাবর 4 ঘর যাবো, এই যে লাইন টেনে দিলাম, শেষ। সবই জিওমেট্রি ভাই। তাহলে এক্স অক্ষ বরাবর যে ই নট রাখছিলাম সেটা এক্স অক্ষ বরাবর ই নট রাখছিলাম মানে ওটা জাস্ট কন্ডিশন, জাস্ট একটা কন্ডিশন যে ইনপুটের উপর কন্ডিশন অ্যাপ্লাই করে 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 আউটপুটের কার্ভটা ড্র করা, আর কোনো উদ্দেশ্য নাই। ইনপুটের উপর বিভিন্ন কন্ডিশন অ্যাপ্লাই করে আমরা যে আউটপুটের কন্ডিশনটা বের করা, আউটপুট ড্র করা। দোলন সাহেব প্যাস লাগ গিয়া। ভিডিও দেখে নিয়ে আর একবার। ঠিক আছে, আমরা আরেকটা করি, আরও ক্লিয়ার হবে, তাই কি না? আরও ক্লিয়ার হবে, আরও 2-3টা করবো, ভালো করে আলোচনা করবো, কোনো সমস্যা নেই। কারণ ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে মেইন। আর আমি সত্য কথা বলতে কি, এইখানে যে ম্যাথগুলো তোলা হয়েছে না, এই ম্যাথগুলো করানো উচিত ছিল লাস্টে, একদম ক্লিপার শেষ করার পরে। তারপরে আমরা শুরু করতেছি এটা দিয়ে, তার মানে কি পরগুলো একদম পান্তা হ্যাঁ পরের গুলা পান্তা পাতার মতোই মনে হবে। হ্যাঁ কেন কি হয়েছে? এই অঙ্কগুলো কিন্তু একদম লাস্টে করা উচিত, এবং লাস্টেও করায় সবাই। একদম যখন শেষ করে তখন দেখবে লাস্টে 2-3টা একদম কঠিন সার্কিট করে শেষ করে দেয়, কিন্তু আমরা ওইগুলো আগে করছি। তার মানে কি একটু বুঝতে কষ্ট হবে, কিন্তু এর পরের ম্যাথগুলো রেজোনেন্স ফেজোনেন্স ওগুলো কি মনে হবে? হালকা দুধবাদ টাইপের মনে হবে। বুঝতে পারা গেছে? নাও তাহলে আমরা কোশ্চেন টুতে যাবো, কিন্তু তার কোশ্চেন ওয়ানটা আমরা তো এটা কি আঁকালাম? ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স আঁকালাম না? এটা কি আঁকালাম? এটা হচ্ছে তার ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স আঁকালাম আমরা। ইনপুটের সাপেক্ষে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স মানে আউটপুট ভোল্টেজ কার সাপেক্ষে আঁকাবো? ইনপুট ভোল্টেজের সাপেক্ষে আঁকাবো। এইবার আমরা আঁকাবো কি? আউটপুট ওয়েভ শেপ আঁকাবো। কি আঁকাবো বলে ফেলো? আউটপুট ওয়েভ শেপ আঁকাবো। কিন্তু আউটপুট ওয়েভ শেপ আঁকাবো কিন্তু কার রেসপেক্টে?
টাইমের রেসপেক্টে বা কার রেসপেক্টে, ওমেগা টি এর রেসপেক্টে। এবার আসো, তাহলে এইবারও এখানে কি সে আউটপুট ভোল্টেজ কার সাপেক্ষে, টাইমের রেসপেক্টে। কথা হচ্ছে ভাই আমি যে আউটপুট ভোল্টেজটা আঁকাবো এবার কার সাপেক্ষে আঁকাবো, টাইমের রেসপেক্টে আঁকাবো। ভালো করে বুঝো, ভালো করে বুঝবা কিন্তু, হ্যাঁ। তাহলে আউটপুট ভোল্টেজ আঁকাবো কার সাপেক্ষে, টাইমের রেসপেক্টে আঁকাবো। তো আমরা যদি এই কাজটা করতে যাই তাহলে ভাই আগে আউটপুট ভোল্টেজ আঁকাবো টাইমের সাপেক্ষে আঁকাবো, ঠিক আছে, কিন্তু আউটপুট ভোল্টেজ যা আসবে সেটা কার জন্য আসবে, ইনপুট ভোল্টেজ জন্য আসবে। তাহলে আগে আমরা কি আঁকাবো, এখানে ইনপুট ভোল্টেজ আঁকাবো। ভালো করে বুঝো কি বললাম, কি বললাম দোলন সাহেব, আমি যে এইখানে আউটপুটে যা কিছু পাবো সেটা কার জন্য পাবো, ইনপুটে যদি কিছু নাই আউটপুটে কিছু পাবো। ইনপুটে যদি সাইন ওয়েভ দেয় এখানেও কি পাওয়ার পসিবিলিটি, সাইন ওয়েভ পাওয়ার পসিবিলিটি। ইনপুটে যদি ট্রায়াঙ্গুলার ওয়েভ দেয় তাহলে এখানে আমরা কি পাবো, ট্রায়াঙ্গুলার ওয়েভ পাওয়ার পসিবিলিটি আছে। বোঝা নাই দোলন সাহেব? তাহলে আগে ইনপুট ভোল্টেজ দেবো, দেন তারপরে কি আউটপুট ভোল্টেজ পাবো। তাহলে আউটপুট ভোল্টেজ পাবো কিন্তু আগে কি অ্যাপ্লাই করতে হবে, ইনপুট ভোল্টেজ আঁকাতে হবে। কিন্তু এই গ্রাফটা কার জন্য, কার গ্রাফ, আউটপুট ভোল্টেজের গ্রাফ। তাহলে তো আমরা এরকম ইনপুট ভোল্টেজ একদম সরাসরি এভাবে দেখাইতে পারবো না, কারণ এটা দেখাতে পারবো কোন গ্রাফে, ইনপুট ভোল্টেজ আর কার গ্রাফে, টাইমের রেসপেক্টের গ্রাফে দেখাতে পারবো। কিন্তু এখানে আঁকাচ্ছে কি, আউটপুট ভোল্টেজ আর টাইমের। তাই জন্য তো এরকম দেখাতে পারবো, ইনপুট ভোল্টেজ দেখাতে পারবো এই গ্রাফে পারবো না। এই জন্য ইনপুট ভোল্টেজকে ডট দ্বারা রিপ্রেজেন্ট করবো। কি দ্বারা রিপ্রেজেন্ট করবো, ডট দ্বারা। ডট দ্বারা বোঝাবে ইনপুট ভোল্টেজ। হ্যাঁ, ইনপুটটা এরকম ছিল। জাগর সাহেব বোঝেন না, বুঝতেছেন নাকি, মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, তুমি একটু বলছো কিনা তাই কথা দোলন সাহেব, সে পারুক, সমস্যা নাই, ভালো করে বোঝো। হ্যাঁ, একদম সোজা, মানে ব্যাপারগুলো একটু দেখো, মজাদার। নাও, এটা কি ইনপুট, এটা কি ইনপুট ভোল্টেজ, এটা কি ভোল্টেজ, ইনপুট ভোল্টেজ। এবার এটা কি ভোল্টেজ, তাহলে ইনপুট ভোল্টেজ না, কি ভোল্টেজ, ইনপুট ভোল্টেজ। এখন আমরা কি আঁকাবো, আউটপুট ভোল্টেজ আঁকাবো। ইনপুট ভোল্টেজ আউটপুট দেখো দিকে। তাহলে ইনপুট ভোল্টেজের মান আমরা ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স থেকে থেকে এখানে জাস্ট আঁকাবো। দেখো তো এখানে কয়টা পার্ট আছে, দুটো পার্ট আছে না, তাহলে জাস্ট দুটো পার্ট হিসাব করলে আমার আঁকা শেষ হয়ে যাবে। দেখো এই পার্টে কি হয়েছে, ইনপুট ভোল্টেজের মান ই নট থেকে কি ছোট না, তাহলে ই নট এটা কি ডিসি মান না, কি মান, ডিসি মান, এবং সেটা কি মান, পজিটিভ ই নট। তাহলে এই বরাবর আমি কি দেখাইতে পারি ভাই, ই নট দেখাইতে পারি ডট দ্বারা, পারি কিনা, পারি তো দোলন সাহেব? দোলন সাহেব এইখানে বলেন তো ইনপুট ভোল্টেজের মান কার সমান হয়েছে, এটা ই নটের সমান হয়েছে, তাই কি না? বুঝতে পারতেছেন তো নাকি? হ্যাঁ, এই পর্যন্তই বুঝতে হবে, তোমার সামনে বুঝতে বলছি আমি তোমার। দেখো এদিকে বলো তো, এই জায়গায় ভোল্টেজটা কার হবে, ইনপুট ভোল্টেজের মান কার থেকে ছোট হবে নাকি বড় হবে, ই নটের থেকে? ই নটের থেকে, কেন ই নটের সমান হবে? এই পাগল, ই নট তো এই লেভেলে ই নট, তাহলে ভি নটের মান শুরুতে 0 ছিল, একটু বাড়লো ই নটের ইনপুট ভোল্টেজের মান, আর একটু বাড়লো, বাড়তে 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 ই নটের সমান হয়েছে। ইনপুট ভোল্টেজের মান এইখানে যে ইনপুট ভোল্টেজের মান হবে সেটা কার সমান, কার চেয়ে বড় হবে, ই নটের থেকে বড় হবে। এই অন অবস্থায় হোক আর অফ অবস্থায় 7 আপ, আমি তোমার জিজ্ঞাসা করছি, আমি তোমার জিজ্ঞাসা সেরে বলো তুমি, এই জায়গায় ভোল্টেজ কি, বি নটের থেকে কি বড়, এই জায়গায় ভোল্টেজ কি নটের থেকে কি বড়, এই জায়গায় সমান, এই জায়গায় ছোট, এগুলো ছোট, এগুলো কি ছোট। তাহলে চিন্তা করো তো ভাই, এই যে তোমার সেই নট, এই তো সময় কি নট না, তাহলে ইনপুট ভোল্টেজের মান এর উপরে গেলে কি নট থেকে বড়, আর ইনপুট ভোল্টেজের মান এর থেকে নিচে আসলে কি হবে, ছোট। এটা কি বুঝতে পারছো না, বোঝা নাই? এই কন্ডিশন পেয়ে গেলাম, এই কন্ডিশনও কি পেয়ে গেলাম। তাহলে বলো তো ভাই, এই যে এই টাইমটুকুতে কে বড় কে ছোট বলো তো, এই টাইমটুকুতে ইনপুট ভোল্টেজের মান উল্টে গেছে, ইনপুট ভোল্টেজের মান ই নট থেকে ছোট এই টাইমটা জুড়ে, বুঝছো নাকি বোঝা নাই? দোলন সাহেব বোঝেন নাই? এই টাইমটা জুড়ে দেখেন তো, এই টাইমটা এবার এইখান থেকে, আচ্ছা এইখান থেকে এইটুক, এই টাইমে যে ভ্যালুগুলো আছে, যে এই ভ্যালুগুলো আছে এই টাইমে, এগুলো কি ই নট থেকে বড়। আচ্ছা এই টাইমটা জুড়ে, এই টাইমটা জুড়ে, হ্যাঁ আরে ভাই ই নটকে ক্রস করলে না হয় কি হবে, বড় হবে, কিন্তু ই নটকে তো ক্রস করে না, সে কোথায় নিচে নামছে। তাহলে এই জন জুড়ে কি ই নটের থেকে ছোট, এবার বলো এই জন জুড়ে কি আছে, ছোট, এখনো ছোট, এইবার কি বড় হয়েছে, আবার এই জনের সাথে কি গেছে, ব্যাস তাহলে হয়ে গেল। হ্যাঁ, তাহলে দেখেন
তাহলে ভালো করে খেয়াল করেন, তাহলে এই টাইমটাতে এইবার আউটপুট ভোল্টেজ না, এই টাইমটা কে বড় কে ছোট? ইনপুট ভোল্টেজের মান ই নট থেকে ছোট। তাহলে ইনপুট ভোল্টেজের মান ই নট থেকে কি ছোট হলে আউটপুট ভোল্টেজের মান কার সমান হবে? ই নটের সমান হবে না? কার সমান হবে? আরে ভাই, ইনপুট ভোল্টেজের মান ই নট থেকে কি ছোট হলে আউটপুট ভোল্টেজ কার সমান হবে? তাহলে আউটপুট ভোল্টেজ যদি ই নটের সমান হয়ে গেছে, এই যে আউটপুট ভোল্টেজ ই নটের সমান হয়ে গেছে, দেখেন এটা কি হয়ে গেছে? সমান হয়ে গেছে। জি এইবার আসো, এই যখন চলে আসলাম তখন কি হয়ে গেছে? ইনপুট ভোল্টেজের মান ই নট থেকে কি হয়ে গেছে? তাহলে ইনপুট ভোল্টেজের মান ই নট থেকে কি হয়ে গেছে? বড় হয়ে গেছে। তখন ডায়োড অন হবে, তখন আউটপুট ভোল্টেজের মান কার সমান হবে? অর্থাৎ ইনপুটে যেরকম যেরকম ওয়েভ থাকবে আউটপুটে সেরকম সেরকম ওয়েভ আমরা পাবো। এই যে আউটপুটে এবার কি সাইন ওয়েভ পাইছো নাকি? আগেরটা তো একটা ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স, বুঝছো না? বোঝো নাই না? এবার আসো, এবার সমান হবে এই জায়গায় জুড়ে, এই পুরোটুকু জুড়ে ইনপুট ভোল্টেজের মান কি নট থেকে কি ছোট, তাহলে ভি নটের মান কার? ই নটের সমান। তাহলে একদম জি নটের সমান ভি নটের মান। সাগর সাহেব ক্লিয়ার নাকি? কনফিউশন আছে? আরেকবার বলেন মাঝখানে। এইটুকু? আচ্ছা, এইটুকু যে টাইমটা, এই যে টাইমটা, এই ডটটা কি কি ভোল্টেজ? এটা হচ্ছে ইনপুট ভোল্টেজ। ডটটা ইনপুট ভোল্টেজ না? তাহলে এই টাইমটা যদি ইনপুট ভোল্টেজের মান ই নট থেকে দেখো তো কোথায় আছে? ছোট আছে না? ই নট থেকে কোথায়? ছোট। তাহলে ই নট থেকে ছোট মানে কি? ই নটের সমান হবে তখন আউটপুট ভোল্টেজের মান। জি তাহলে আউটপুট, এইবার বলতে আউটপুট ভোল্টেজ, তাহলে আউটপুট ভোল্টেজের মান এই যে ই নটের সমান, এই যে এই বরাবর সেই ই নটের সমান হয়ে গেল। জি কিন্তু যখন এইখানে আসবে তখন এই টাইমটা যদি কি ধরুন সাহেব, এই সুন্দর এটা বড় হবে, ইনপুট ভোল্টেজের মান ই নট থেকে বড় হয়ে যাবে না? সাইন হবে ইনপুট ভোল্টেজের মান ই নট থেকে বড় হলে মানে কি? ইনপুটে যা থাকবে আউটপুটে তাই থাকবে। তাহলে ইনপুটে কি আছে? সাইন ওয়েভ আছে। তাহলে যেরকম যেরকম সাইন ওয়েভ আছে ভাই, আউটপুট ওয়েভটা কিরকম হবে? ঠিক সেরকম সেরকম হবে। এই যে অর্ধেক, তারপর আবার এটা হয়ে যাবে। তাহলে আবার সেটা কি হয়ে যাবে? ই নট। এই হচ্ছে তোমার আউটপুট ওয়েভ। বুঝছি। বুঝতে পেরেছেন? এটা ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন। কি ধৈর্য ধরবেন? যে এখন মনে হচ্ছে ভাই ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক তাহলে দরকার কি ভাই? আমরা তো এই কন্ডিশন ধরে দেবো, জাস্ট এরকম করে আঁকায় ফেলবো। প্রথমে কি ডট দিয়ে কি ইনপুট ভোল্টেজ আঁকাবো, আর ই নটটা কোন দিকে? যদি পজিটিভ প্রান্ত এখানে থাকে তাহলে কি পজিটিভ প্রান্ত ই নটটাকে এখানে দেখাবো। এই নটের থেকে বড় হলে একটা কন্ডিশন, এই নটের থেকে ছোট হলে একটা কন্ডিশন। কিন্তু এত কথাবার্তাগুলো খরচ করলাম এটা প্রথম ম্যাথ এই জন্য, কিন্তু নেক্সট ম্যাথ বা আরও 2-3টা ম্যাথ করার পরে আমরা কিন্তু এত কথাগুলো বলবো না, এত কন্ডিশন চেক করবো না। এটা থেকে এটা আঁকাবো, এটা থেকে এটা আঁকাবো, দেন আঁকানোর পরে এরকম দিয়ে বলে দেবো। এরকম দেওয়ার পরে এরকম সিস্টেম বের করবো যে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক সরাসরি এখানে জাম্প করা যাবে। দেখো প্রথমে কি ই নট, ই নট প্রথমে কি ই নট, তারপরে এরকম মানে কি আউটপুট ভোল্টেজের মান যা আছে ইনপুট ভোল্টেজের মান তাই আছে, তাহলে আউটপুট ভোল্টেজের মান যা আছে ইনপুট ভোল্টেজের মান কি আছে? সমান। সমান আছে, তাই কি না? বাস, তারপর সামনে আঁকাও, পারা যাবে তো নাকি? ঠিক সেম প্রসেস মেনটেন করো, পারা যাবে। ক্লিয়ার? ওকে, তাহলে এই হচ্ছে আমার সেই কনসেপ্ট ছিল যে কীভাবে আমরা ম্যাথ করবো, তাই কি না? তাহলে এবার একটা কঠিন ম্যাথ দিয়ে স্টার্ট করা যাক, তাই কি না? সহজ জিনিস খাইলে বেশি সহজ লাগবে, আমরা কঠিন দিয়ে স্টার্ট করব। তাহলে কোশ্চেন অনেক যে ম্যাথটা আছে নোডাল অ্যানালাইসিস লাগবে কিন্তু, হ্যাঁ? তো যারা নোডাল অ্যানালাইসিস করছো তাদের জন্য কি সুবিধা হবে? বুঝতে পেরেছেন? নোডাল অ্যানালাইসিস তোমরা করছো? নোডাল অ্যানালাইসিস শর্টকাট দিয়ে করছো নাকি দিয়ে করছো? তুমি তো শর্টকাট দোকান, সেটা আমি জানি, সেটা তো আর বলো তুমি করছো? বড়টা দিয়ে করছি। বড়টা দিয়ে করছো তো সাগর কি শর্টকাট দিয়ে না অ্যাকচুয়াল শর্টকাট করছো? শর্টকাট করতে করছো ভিডিও থেকে নাকি নিজে নিজে? একা আচ্ছা আচ্ছা, একা একা। ভালো। তুমি? আমি স্যার এমনিই পারো তাই না? আচ্ছা হ্যাঁ, আমি করছি অনেকবার। আচ্ছা নাও তাহলে আমরা কোশ্চেন না মানে করার নোডাল অ্যানালাইসিস সবাই করছে, সমস্যা নাই। নাও কি কি জানি না, তবে দুইটা নিয়ম ফলো করেছিলাম। এটা হচ্ছে এখন কত? একটাকে বাইছে নিয়েছি। 10K। ওটা তো অ্যাকচুয়াল নিয়ম। সময় থাকলে দেখো না ভিডিওগুলো, নোডাল অ্যানালাইসিসের উপর দেখো, দেখবে যে এক লাইনে নোডাল ইকুয়েশন মেক হচ্ছে। তাহলে এখানে ইনপুট ভোল্টেজের যে মানটা দেওয়া আছে সেটা কত? ভিএম ধরেন এই সাইন ওমেগা টি, এবং ভিএম সাইন ওমেগা টি, তাই তো? আচ্ছা, তাহলে ভিএম সাইন ওমেগা টি যদি থাকে ভালো কথা, থাকলো তাতে আমার যা কি যায় আসে।
তাহলে ওকে, তাহলে এটা হচ্ছে ভিএম সাইন ওমেগা টি। আচ্ছা নাও ভিএম সাইন ওমেগা টি, আর এখানে 10 কে, এখানে আছে কত কে? 5 কে। ডায়োড আছে কোন বরাবর? ডায়োড আছে এই জায়গায়, তাই কি না? ডায়োড আছে এই জায়গায়, ডায়োড আছে এই জায়গায় তোকে 1 কে, আর এই জায়গায় ভোল্টেজ আছে কত ভোল্ট? 5 ভোল্ট। এটা হচ্ছে কি আমার সেই আউটপুট ভোল্টেজ। বেশ ভালো কথা, এটা হচ্ছে আউটপুট ভোল্টেজ। তাহলে কি করবো আমরা, বলে ফেলো। এটা হচ্ছে ডায়োড, তাই না? আর এই জায়গায় ভি আউটটি, ভি ইনপুটটি, ভিএম সাইন ওমেগা টি 5 কে, 1 কে, 5 ভোল্ট, আর কত ভি আউট টি, তাই না? তাহলে এটার কি আঁকাতে হবে? প্রথমে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক আঁকাবো, তারপরে কি আঁকাবো? আউটপুট ওয়েভ শেপ আঁকাবো। তাহলে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক যদি আমরা আঁকাইতে চাই, তাহলে ওই স্টেপগুলো অবলম্বন করতে প্রথমে কি ধরতে হবে, আর কি ধরতে হবে? অফ ধরতে হবে। তাহলে প্রথমে এরকমভাবে বলবো যে ডায়োড অফ। এই যে ম্যাথের স্টেপ কিন্তু শুরু হয়েছে, ম্যাথ কিন্তু ঠিক যেভাবে লিখছে ওভাবে করবো আমরা। হ্যাঁ, এখানে অনেক কিছু লিখছি, ফার্স্ট স্টেপ, সেকেন্ড, ওগুলো এত লেখার টাইম আমার কাছে নাই। তাহলে ডায়োড অফ, তাহলে ডায়োড অফ হবে কোন কন্ডিশনে, এখন সেই কন্ডিশনটা লিখতে হবে। তাহলে চিন্তা করো, ডায়োড যখন অফ, এই প্রান্ত এই প্রান্ত কি খোলা প্রান্ত, এন টু পি মানে কি, এন টু পি আর পি টু এন যাই থাক না কেন, ডায়োডটা কি আছে? অফ আমরা ধরে নিছি। ডায়োড আমরা কি ধরে নিছি? অফ ধরে নিছি। তাহলে এখানে এই জায়গায় ভোল্টেজ, তাহলে এটা তো রেফারেন্স নোড, তাই না? তাহলে এখানে ভোল্টেজ কত? 0 ভোল্ট। তাহলে এখানে কত ভোল্ট হবে দলন সাহেব? 5 ভোল্ট, তাই কি না? ডায়োড অফ থাকে তাহলে কোনো কারেন্ট ফ্লো করবে? কারেন্ট ফ্লো করবে। তাহলে এখানে কত ভোল্ট আছে? 5 ভোল্ট আছে, তাই কি না? কিন্তু ডায়োড অফ থাক আর না থাক ভাই, এখান থেকে কিন্তু মাগার কি ফ্লো করবে? কারেন্ট ফ্লো করবে। ডায়োড অফ থাকলেও কারেন্ট ফ্লো করবে এই পাশ দিয়ে, অন থাকলে এই পাশ দিয়ে কারেন্ট ফ্লো করবে। তার মানে কি, অবশ্যই এইখানকার ভোল্টেজ এবার সরাসরি কি দেওয়া যাবে না, ইনপুট ভোল্টেজ দেওয়া যাবে না। বুঝতে পেরেছেন নাকি বোঝেন নাই? সরাসরি দেওয়া যাবে না। তাহলে ইনপুট ভোল্টেজটাকে, এটা কি সিরিজ সার্কিট হচ্ছে না ডায়োড অফ অবস্থায়? তাহলে আমাদের ভোল্টেজ যেভাবে অ্যাপ্লাই করি, তাহলে কি আমরা এই 5 কিলোর অ্যাক্রসের ভোল্টেজ পাবো না? তাহলে ওই 5 কিলোর অ্যাক্রসের ভোল্টেজটাই কোন জায়গার ভোল্টেজ? এই জায়গার ভোল্টেজ, তাই কি না? বুঝতে পারা গেছে? তাহলে আমরা এই জায়গার ভোল্টেজটা বের করবো। তাহলে এই জায়গার ভোল্টেজ যদি বের করতে, তাহলে কত হবে? ভি ইন টি গুণ হবে কত? নিজের শাখার রোধ 5 বাই কত হবে? 10 প্লাস কত? 5। তাহলে কত হবে? ভি ইন টি আপন কত হবে? 3 হবে না? 3 5 কত? 15, তাই কি না? বোঝা গেছে তো? ওই দলন সাহেব, তাহলে এই জায়গায় আমি ভোল্টেজ পেলাম ভাই ভি ইন আপন টি বাই কত হবে? 3। তাহলে এই জায়গায় ভোল্টেজ পেলাম, এটা দুই প্রান্তের ভোল্টেজ পেয়ে গেলাম। তাহলে কন্ডিশন অ্যাপ্লাই করে দাও। তাহলে কে বড় কে ছোট হবে বলো? ডায়োড অফ যেহেতু, তাহলে কি 5 ভোল্ট কি হতে হবে? বড় হতে হবে। তাহলে এন টু পি তে কারেন্ট ফ্লো করলেই ডায়োড কি অফ হবে। তাহলে 5 ভোল্ট বড় হতে হবে কার থেকে? ভি ইন টি আপন 3, এটার থেকে বড় হতে হবে কি 5 ভোল্ট। তাহলে এখান থেকে আবার কি লিখতে পারি যে ভি ইন টি এর মান কত থেকে ছোট হতে হবে? 15 ভোল্ট থেকে কি হতে হবে? ছোট হবে। তখন ভাই চিন্তা করো, ডায়োড অফ লিখলাম, অফ হওয়ার জন্য কন্ডিশন লিখলাম, কন্ডিশন লেখার পর তার আউটপুট ভোল্টেজটা লিখতে হবে। স্টেপগুলো দেখো ভালো করে। তাহলে আউটপুট ভোল্টেজ ওই সময় কত হবে? আউটপুট ভোল্টেজের মান, ডায়োড যেহেতু অফ, তাহলে আউটপুট ভোল্টেজের মান কত হবে? সিম্পলি কত ভোল্ট? 5 ভোল্ট হবে। তাহলে ভি আউট টি এর মান এই সেই তোমার কত ভোল্ট? 5 ভোল্ট। বেটা 3 5 15 সহজ হিসাব আর গুণ করছি। হ্যাঁ, তাহলে আবার কি এখানে কি বুঝলেন? 3 5 15 না, একই তো কথা। তাহলে ভি ইন টি এর মান 15 ভোল্ট। তাহলে কন্ডিশন বের করলাম, কনফিউশন, ভি ইন টি এর মান কত? 15 ভোল্ট থেকে ছোট। তখন ভাই এটা যেহেতু অফ, তাহলে তো এখান থেকে কোনো কি ফ্লো করবে না, কারেন্ট ফ্লো করবে না। তাহলে ড্রপও কত হবে? 0 হবে। তাহলে এরপর লুপ চালাও, সিম্পলি ভি আউট এর মান কত ভোল্টেজ হবে? 5 ভোল্ট এর সমান হবে। বুঝলেন নাই? বুঝতে পারছেন তো নাকি? শেষে 5 ভোল্টটা কিভাবে ভাই বের হইছে? এবার আসো, ডায়োডকে অফ ধরে করলাম, এবার ডায়োড কি ধরবো আমরা? অন ধরে করো। তাহলে অন ধরার জন্য এবার কি কন্ডিশন বের করো। তাহলে এবার কি হবে? এর মান কি হতে হবে? ডায়োড যদি অন হতে হয় তাহলে কি ভি ইন টি বাই 3, এইটার মান কি হতে হবে? বড় হতে হবে। কার থেকে বড় হতে হবে? এই 5 ভোল্টের থেকে বড় হতে হবে। তাহলে ভি ইন টি এর মান কন্ডিশনটা কেমন হবে? এই সেই 3 5 কত? 15 ভোল্ট। তাহলে এই অবস্থায় ভাই আমি কি লিখবো? অন নাকি অফ লিখছি, তার জন্য প্রয়োজনীয় কন্ডিশন লিখলাম, এবং কি এবার সেই আউটপুট ভোল্টেজের এখানকার ভোল্টেজের মানটা লিখতে হবে, তাই না? তাহলে আউটপুট ভোল্টেজের যে মানটা আমরা লিখবো, তা সেটা কিভাবে লিখবো? এই পথে লুপ চালালে হয়ে যাবে, তাই না? কিন্তু এই পথে লুপ চালালে ভাই এই পথে কারেন্ট ফ্লো করবে, এই কারেন্টের মান তুমি কিভাবে বের করবা, তাই না? ভোল্টেজ আছে, রেজিস্ট্যান্স আছে, ভোল্টেজ আছে, রেজিস্ট্যান্স আছে, তারপরে মানে ভি মানে 5 ভোল্টকে 1 কিলো দ্বারা ভাগ করলে কি হবে? কারেন্ট পাবে, এই বলতে চাচ্ছে।
খবির জানি কোন জায়গার। এটা কি শর্ট হয়ে গেছে না? ডায়োড অন মানে কি শর্ট হয়ে গেছে না? তাহলে পুরো একটা কি একদম ডিসি সার্কিট না? জি তাহলে সার্কিটটা কেমন হবে দেখো, মানে ডিসি সার্কিটের মতো ট্রিট করতে হবে না? কিরকম দেখো, এইখানে এই পথটা ওপেন ছিল এই অবস্থায়, ওপেন থাকার কারণে এখানে কারেন্ট জিরো, এখানে ড্রপও জিরো, তুমি সুন্দর করে কি পেয়ে গেছো, আউটপুট ভোল্টেজের মানটা পেয়ে গেছো। কিন্তু এবার তো কারেন্ট জিরো, তুমি তো কারেন্টের মান কি জানো? ডায়োড অন অবস্থায়। তাহলে এখানে কত 10K আর এই জায়গায় কত 5K। আর এবার ডায়োড কি হয়ে গেছে, শর্ট হয়ে গেছে না ডায়োড? তো ডায়োড এবার কি হয়ে গেছে, শর্ট হয়ে গেল। আর এই জায়গায় এটা কত কিলো, 1 কিলো, আর এর সাথে কত ভোল্টেজ আছে, 5 ভোল্ট আছে। আর এই জায়গায় এবার তোমার কি বের করতে হবে, আউটপুট ভোল্টেজ তোমার বের করতে হবে। তাহলে তুমি তো আউটপুট ভোল্টেজ বের করতে হয়, তাহলে এটা তো গ্রাউন্ড নাকি, তাহলে এখানে নোডাল অ্যানালাইসিস করে দিলে কি হয়ে যাবে না অঙ্ক? তো এটা তো ভি ইন টি, তাই কি না? বুঝছো নাকি বুঝো নাই? তাহলে এই অবস্থায় এখানে আউটপুট ভোল্টেজ বের করতে হবে। এখন তুমি যদি এই পথে লুপ চালাও তাও তুমি কি পাচ্ছ, ভি আউট টি এর মান পেয়ে যাচ্ছ, জি বুঝো নাই নাকি? এই পথে লুপ চালালে তুমি কি ভি আউট টি পাচ্ছ, কিন্তু তুমি যে কারেন্ট তো জানো না ভাই। তাহলে কারেন্ট বের করা আবার ঝামেলা, কারণ এখানে দুটো সোর্স, তখন আবার সুপারপজিশন কোরেলেটর মেলা কিছু করা লাগবে না, দরকার নাই। সিম্পলি এটা কি রেফারেন্স নোড, নোড না? তাহলে রেফারেন্স নোডের ভোল্টেজ কত, 0 ভোল্ট। তাহলে এইটুকুর ভোল্টেজ কত, ভি নট টি। তাহলে এই প্রান্তের ভোল্টেজ যদি 0 ভোল্ট হয়, তাহলে এই প্রান্তের ভোল্টেজ কত, ভি নট টি। এই তোমার কি মাথার হাতে গেছে, তার তো সেরা নাকি? এই জায়গায় বলতেছি বলে ভি নট টি, তাহলে এখানে ভোল্টেজ কত, 0 ভোল্ট। তাহলে এই জায়গায় ভোল্টেজ কত হবে, ভি নট টি। তাহলে দুই প্রান্তের বিভব পার্থক্য কত, ভি নট টি হতে হবে না? তাহলে এখানে কত, সেই ভি নট টি। তাহলে এখানে ভোল্টেজ যদি ভি নট টি হয়, তাহলে এখানে ভোল্টেজ কত, ভি নট টি। এখানে ভোল্টেজ কত, তাহলে এইটা পুরোটা একটা নোড চিন্তা করতে পারি না আমরা, এবং এই নোডের ভোল্টেজ কত বলতে পারি ভাই, ভি নট টি। ব্যাস, নোডাল অ্যানালাইসিস করো, এখান থেকে তুমি কি পেয়ে যাবা, ভি নট টি এর মানটা তুমি পেয়ে যাবা। বুঝতে পারা গেছে? বুঝছো নাকি বুঝো না বাংলা হিসাবে? তাহলে ভি নট টি আমরা একবার বের করে শিখছিলাম না, ভি নট টি। ভি নট টি আমরা যদি এইখানে নোডাল ইকুয়েশন লিখতেছি না, নোড কোথায়, এই জায়গায় নোডাল ইকুয়েশন লিখতেছি কার, এর। তাহলে ওর সাথে ইন্টারকানেক্টেড সরাসরি কানেক্টেড রেজিস্ট্যান্সগুলো রেসিপ্রোকাল, তাহলে সাথে রেজিস্ট্যান্স রেসিপ্রোকাল কত হবে, 1/1 প্লাস কত হবে, 1/5 প্লাস কত হবে, 1/10, তাই না? আর তো কোনো নোড টোড নাই, ইকুয়াল হবে কত বলে ফেলো, এই নোডে এন্টারিং কারেন্ট। তাহলে এই নোডে এন্টারিং কারেন্ট কত হবে, 5 ভোল্ট বাই কত হবে, 1 কিলো, আর এখানে কত হবে, প্লাস ভি ইন টি আপন কত হবে, 10K। একবারে বের করলে ইকুয়েশন। হ্যাঁ, তাহলে এইটা করলে ভি নট টি, এইটাকে আমরা যদি আমরা কী বের ক্যালকুলেট করি, তাহলে দেখতে পারো মান বেরোবে কত, কত বেরোবে, তাহলে দেখো তো একটু এটা ক্যালকুলেট করো তো। তাহলে এইটুক করলে হচ্ছে কত, 13/10, আর এইটুক কত হলো 5 প্লাস এটা কত হবে, ভি ইন টি বাই কত হবে, 10। তাহলে এখানে যে ভি নট টি ইকুয়াল, তাহলে এটা 10/13 হবে না? ওই পাশে গেলে কি 10/13 সবার সাথে গুণ হয়ে যাবে না? তাহলে উপরে গেলে কত হবে, 50 বাই কত, 13 প্লাস এ পাশে গেলে কত হবে, 10 কী হবে, কেটে যাবে। তাহলে কত হবে, ভি ইনপুট উল্টে যাবে তো, 13/10 10/13 হবে না? তাহলে 10/13। তাহলে এইটাকে আমরা চেনা চেনা লাগে কিনা ইকুয়েশন দেখো তো, ভি নট টি ইকুয়াল এটা কত হবে, তাহলে 1/13 ভি ইন টি বলতে পারি, প্লাস আমরা এটাকে কি 50 বাই কত, 13 বলতে পারি। তো এটা কি পরিচিত লাগে নাকি লাগে না? এই ভি নট টি কোন বরাবর থাকে, ওয়াই অক্ষ বরাবর। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, ওয়াই বলতে পারি, ইকুয়াল ভি ইন টি কোন বরাবর থাকে, এক্স বরাবর। তো এটাকে আমরা এক্স বলতে পারি, আর এই সেই তোমার কি 1/13 থাকলো। তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস এটাকে আমরা কি বলতে পারি ভাই, এই সেই সি বলতে পারি কিনা, বুঝতে পারা গেছে তো? তাহলে এখন যদি আমরা দুটো ইকুয়েশন পাই, তাহলে এই জায়গায় ভি নট ভি আউট মান পেয়ে গেলাম না, 1/13 কত ভাই, ভি ইন টি প্লাস কত হবে, 50/13, বাস হয়ে গেল। পারা যাবে তো? ধরুন সাহেব মাথার উপর যাচ্ছে নাকি সব জিনিসপত্র, একদম সিম্পল হিসাব, এখানে শর্ট হয়ে গেল, জাস্ট কন্ডিশন। এইগুলো তো ডিসি আর এইগুলো তো আমরা সেই নেটওয়ার্ক থেকে করে আসছি ভাই, এইগুলো তো পুরো আলাদা, জাস্ট কন্ডিশনগুলো নতুন আসছে আমরা, এগুলো তো আগের পড়াশোনা সব। তাহলে এবার আসলে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স ড্র করি, তোমরা যখন পিডিএফ বানাবো না, তখন এই পেজ আগে
তারপরে এই পেজ, হ্যাঁ এই পেজ আগে তারপরে এই পেজ আগে, এভাবে পিডিএফটা করবো আর কি। আচ্ছা তাহলে আমরা কি করব, তাহলে কি কাবজাব করতেছি বলো। তাহলে এই বরাবর সব থাকবে কি আমাদের সেই আউটপুট ভোল্টেজ, কি থাকবে আউটপুট ভোল্টেজ, আর এই বরাবর ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কি থাকবে ইনপুট ভোল্টেজ, কথা বলো না কেন। এই বরাবর কি থাকবে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্সের জন্য কি থাকবে ইনপুট ভোল্টেজ থাকবে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্সের জন্য। তাহলে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স এবার একটু দেখো তো, হ্যাঁ দেখো তাহলে এই যে আগে ভি ইনের এক্সিসে প্লট করো, তাহলে ভি ইনের সাথে ভাই দেখো তো কার সাথে সম্পর্কিত 15 ভোল্টের সাথে, কত ভোল্টের সাথে তার মানে কন্ডিশন কত ভোল্টের সাথে, তাহলে ভি ইনে তুমি কত ভোল্ট প্লট করো, এসে তোমার 15 ভোল্ট প্লট করো, করছো কিনা, এটা কি ভি ইনের কাজ শেষ। এবার দেখো তাহলে এর এই জায়গায় 15 ভোল্ট থেকে কি ছোট, তাহলে এইটা কোন জায়গায়, এইটা এই জায়গায় না, যে এই জায়গায় ভি ইনের মান 15 ভোল্ট থেকে কি ছোট, আর এরপরে কি ভি ইনের মান 15 ভোল্ট থেকে কি বড়। তাহলে দেখো ভি ইনের মান যখন 15 ভোল্ট থেকে ছোট মানে কোন জোনে, একদম এখান থেকে শুরু করে একদম একদম সারা জীবন নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত এদিক পর্যন্ত ভাই ভি আউটের মান কত ভোল্ট হবে 5 ভোল্ট। তাহলে ভি আউটে প্লট করো এবার, তাহলে ভি আউটে 5 ভোল্ট কতটুকু হবে, এরকম কোনটা জায়গায় হবে 5 ভোল্ট, তাই কি না। তাহলে এই কন্ডিশন পর্যন্ত এই যে ভি নট টির মান সেটা কত ভোল্টে থাকবে তোমার এখানে 5 ভোল্টই তোমার সেই থাকবে ভি নট টি এর মান। এইবার কঠিন লাগছে নাকি জিনিসগুলো, আগেরগুলো আসলে মানে ঝামেলা মনে হচ্ছিল না, আর এটা এটা হচ্ছে কঠিন, সব এই ম্যাথগুলো সব থেকে ঝামেলাপূর্ণ ম্যাথ। তাহলে এইগুলো সহজ মনে করো, পরেরগুলো তো জাস্ট পান্তা পাতা। এবার ভি ইন টি এর মান কত ভোল্ট, 15 ভোল্ট থেকে কত হবে, 15 ভোল্ট থেকে কত হবে বড় ভোল্ট, বড় না। তাহলে এই কন্ডিশনের জন্য না, তাহলে এই কন্ডিশনের, তাহলে এই কন্ডিশনের জন্য ইকুয়েশনটা কেমন হবে, এই যে y mx প্লাস কত c, বুঝতে পেরেছেন নাকি বুঝেন নাই। তাহলে এইটুকুর ইকুয়েশন তো ভি নট টি ইকুয়াল কত ভোল্ট 5 ভোল্ট, এই যে ইকুয়েশন এইটুকুর। কিন্তু এরপরে যখন চলে আসবে এই যে এই যখন এই পয়েন্ট ক্রস করে এই পয়েন্টে চলে যাবে তখন তো ভাই আর কি সে কি এই ইকুয়েশন ফলো করবে, এই ইকুয়েশন ফলো করবে, এই ইকুয়েশন ফলো করবে, তখন নতুন ইকুয়েশন না, তখন সরলরেখার ইকুয়েশন না, তখন এই ইকুয়েশন চেঞ্জ হয়ে তখন সে কি এরকম কোনো একটা ইকুয়েশন সে ধরবে। আগের বার কি সি এর মান ছিল দেখো তো, সি এর মান ছিল, এই জন্য সেটা কি মূল বিন্দুগামী, মূল বিন্দু দিয়ে একবারে গমন করেছিলাম, একদম মূল বিন্দু গমন করেছিলাম, তাই না, বুঝতে পারা গেছে। কিন্তু এবার দেখো তো এইবার তো আর মূল বিন্দুগামী না, এবার কি সি এর মান আছে, সি এর মান কত 50/13 না, তাহলে আগের বার ছিল মূল বিন্দুগামী, এবার কি হবে 50/13 দিয়ে যাবে, 50/13 আগে এখানে ছিল 0, তাহলে 0 0 দিয়ে গেছে, এখানে এবার সে আছে কত 50/13, তাহলে কত 50/13 দিয়ে যাবে, তাহলে 50/13 কত দেখো কত করলে কত হয় 3 পয়েন্ট, তাহলে এইটুকু হচ্ছে কত, এইটুকু হচ্ছে কত 3.84, এইটুকু হচ্ছে আমার সেই সি, বুঝতে পারছো নাকি বোঝা নাই। তাহলে এবার সে আগের বার কি এই জায়গা দিয়ে গেছিল, এইবার কি এই জায়গা দিয়ে যাবে না, এই যে এই জায়গা দিয়ে যাবে, এই জায়গা দিয়ে যাবে, তাহলে এরকম একদম কি এই পাশেও লাইন ওই পাশেও লাইন না, সরল লেখা যায় এই বরাবর। কিন্তু কথা হচ্ছে এইটুকু আমি কি ভরাট লাইন দেখাতে পারবো, কারণ এইটুকুর জন্য তো এই কন্ডিশন না, এইটুকুর জন্য কন্ডিশন তো অন্যটা, এইটুকুর জন্য কোন কন্ডিশনের জন্য 15 ভোল্ট থেকে বড়র জন্য, মানে এই রেঞ্জের জন্য, এই রেঞ্জের জন্য এই ইকুয়েশন, তাহলে এই রেঞ্জের জন্য এই সে তোমার ঠিক হয়ে গেল ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স হয়ে গেল, ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স হয়ে গেল ভাই, এটা আমাদের কাছে কোনো ব্যাপার না। আসো এবার কি আউটপুট ওয়েভ শেপ আঁকাবো, দুটো আঁকাবো, ধরে নেই একটা আছে কি সাইন ওয়েভ, সে অবস্থায় কেমন হবে, আর এবার যদি সাইন ওয়েভ না থাকে কোন ওয়েভ থাকে, ট্রায়াঙ্গুলার ওয়েভ থাকে, আরে কোসাইন টোসাইন যা আসে আসো, ট্রায়াঙ্গুলার ওয়েভ, তাই কি না, কারণ মাঝে মাঝে দেখবে যে ক্লিপার সার্কিটে কি থাকে ট্রায়াঙ্গুলার ওয়েভ থাকে না, তখন একটু মনে হালকা ভয় ধরে, কোনো ব্যাপার না। দেখো দুটো ওয়েভ আঁকা দেবো আমরা ইনপুটে, কি দেবো, তাহলে আঁকাবো কার রেসপেক্ট, ওমেগা টি অথবা টি এর রেসপেক্ট আঁকাবো, আর এই জায়গায় এটাও কি ভি আউট টি, কিন্তু আগেরটা কার রেসপেক্টে, ইনপুটে ভোল্টেজের রেসপেক্টে, আর এবারটা কোন রেসপেক্টে, টাইমের রেসপেক্টে, ওমেগা টির রেসপেক্টে। তাহলে এবার আসো, তাহলে আমরা বলছিলাম ভাই ভি আউট টি পুরোপুরি কার কাছ থেকে আসবে, ইনপুট যেরকম যেরকম দিব আউটপুট ঠিক সেরকম সেরকম পাওয়ার পসিবিলিটি আছে। তাহলে ইনপুটটা কেমন দেবো, এটা কি সাইন ওয়েভ ইনপুটে, বুঝতে পারছো নাকি,
তাহলে আগে ডট দিয়ে দেখো। ডট দিয়ে কেন দেখাবো? কারণ ভাই এই গ্রাফটা তো আর ইনপুটের গ্রাফ না, আউটপুটের গ্রাফ। তাহলে একজনের গ্রাফের উপর আর একজন মাতবরি করতেছে, তাহলে তার ভরাট পুরোপুরি হয়ে পারবে না। তাহলে কি ডট দ্বারা দেখাবো। ভালো লাগছে না নাকি? বুঝলাম না। সমস্যা নেই, সবই হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে আরো। না না মানে আগের থেকে ওটা থেকে এটা বেশি ক্লিয়ার লাগতেছে ওটা বলতে। আরো সামনে আরো ক্লিয়ার লাগবে, কিন্তু সামনে আর একটা বিপজ্জনক জিনিস আছে তো, আর একটা সামনে আর একটা বিপজ্জনক জিনিস আছে, সেটা পার করতে পারলে জীবন সহজ। মেবি এটা আরেকবার দেখা লাগবে। বলো দোলন সাহেব, বলেন কি বলতেছিলেন? না এটা সহজ লাগতেছে যে আচ্ছা উঠে পড়ছে। ঠিক আছে, এবার আসো, আরো সামনে সহজ লাগবে, কারণ রেজোন্যান্সের মাধ্যমে তো একদম না, রেজোন্যান্স এত ঝামেলাপূর্ণ জিনিস আছে। এটা তো আছে নাকি? নাও এবার আসো, তাহলে এবার দেখো, তাহলে এবার কি আমরা কি দেখো তো, চিন্তা করো, ভালো করে চিন্তা করো, ইনপুট ভোল্টেজটা এটা কি ইনপুট ভোল্টেজ না? হুম তাহলে দেখো তো ভাই, আগের বার যে কন্ডিশন ছিল, আগের বারের যে ম্যাথের এই যে কন্ডিশন ছিল ই নট, তাহলে আগের বারের যে ইনপুটের সাথে যে কন্ডিশনটা ছিল, তাই না? ওই কন্ডিশনটা কি করছিলাম, এখানে ই নট দেখা দিয়েছিলাম না? তাহলে ইনপুটের সাথে যার রিলেশনের সাথে যে ভ্যালুর রিলেশন আছে, 15 ভোল্টের রিলেশন না? তাহলে 15 ভোল্ট দেখাতে হবে এই জায়গায়। ভালো করে বুঝো, কিন্তু ভালো করে বুঝো, এটা কি ওয়েভ? ইনপুট ওয়েভ না? এটা কি ওয়েভ? ইনপুট ওয়েভ। তাহলে ইনপুট ওয়েভের সাথে দেখো তো সম্পর্কিত কোণে কত ভোল্ট আছে? 15 ভোল্ট না? 15 ভোল্টের বেশি হলে একরকম, 15 ভোল্টের কি কম হলে কি আরেক রকম। তাহলে এই জায়গায় আমরা সেই 15 ভোল্ট দেখা দেবো। এই যে এই লেভেলটা কত ভোল্ট? সেই 15 ভোল্ট। এটা কত ভোল্ট তোমার? সেই 15 ভোল্ট। পারা যাবে তো নাকি? বলো তো দোলন সাহেব, এইটুক জায়গা জুড়ে, এই যে এই জায়গা জুড়ে, বলো এই জায়গা জুড়ে কি আছে বলো? 15 ভোল্টে কম। ইনপুট ভোল্টেজের মান, মানে ডটেড ভোল্টেজের মান 15 ভোল্টের থেকে কম। এই জায়গা জুড়ে 15 ভোল্টের থেকে কি বেশি? আচ্ছা, এই জায়গা জুড়ে কম। কম, এই জায়গা জুড়ে বেশি। এই যে 15 ভোল্ট থেকে বেশি, আবার এই জায়গা জুড়ে কম। ক্লিয়ার তো নাকি? বুঝতে পারা গেছে সাগর সাহেব? তাহলে ইনপুট ভোল্টেজের মান যদি 15 ভোল্টের থেকে কম হয়, তাহলে ভাই আউটপুট ভোল্টেজ কত হবে? 5 ভোল্ট। আগের বার তো সব সময় কি ছিল? আউটপুট ভোল্টেজ কি ছিল? ই নট ছিল। এই জন্য ওই জায়গায় আমরা কি দেখাইছি? ই নট দেখাইছি। ভালো করে বুঝো কিন্তু। এবার বলছে কি 15 ভোল্ট থেকে কম, তাহলে ভিন্নটার মান কত হবে তখন? 5 ভোল্ট হবে। কত ভোল্ট হবে? 5 ভোল্ট। কালার পেন লাগবে যে? দেখ লাগবে না। তাহলে এইবার আবার কি বল? 15 ভোল্ট না? কালো পেনটা কালার পেন আছে? আচ্ছা না, দাগ পরে নাকি? আচ্ছা পরে দেখো, এটা কিন্তু জাস্ট কন্ডিশন। এটা দ্বারা চেক করলাম যে এই জায়গা জুড়ে কি থাকবে, ডায়োডটা কি থাকবে? অফ থাকবে, অন হবে, আবার অফ হবে, আবার অন হবে, আবার অফ হবে। কিন্তু তখন ভাই আউটপুট ভোল্টেজের মান কত হবে? 5 ভোল্ট। তাহলে এই জায়গায় যে আউটপুট ভোল্টেজের মান এইটুক কত? পুরোটা 15 ভোল্ট। কিন্তু আউটপুট ভোল্টেজের মান কি এবার কি 15 ভোল্ট হবে? আউটপুট ভোল্টেজের মান কত হবে ভাই? 5 ভোল্ট হবে। তাহলে এই যে তোমার সেই 5 ভোল্ট, এই যে সেই ওইটুক সময় জুড়ে পুরোটা কত হবে? আউটপুট ভোল্টেজের মান 5 ভোল্ট হবে। ক্লিয়ার? কনফিউশন, ডাউট বুঝতে পেরেছেন? ঠিক আছে তো? এইবার দেখেন তো, এইবার যখন এই যে এইটুক তো এরকম ভাবে, এটা কত ভোল্ট? 5 ভোল্ট না? তাহলে আউটপুট ভোল্টেজের মান কত ভোল্ট হয়ে গেল? 5 ভোল্ট। তাহলে এইটুক হলো। এইবার এসে কোন কন্ডিশন বলো? ডায়োডটা কি হবে এবার? অন হবে। ভিএন এর মান 15 ভোল্ট থেকে বেশি হয়েছে, ডায়োডটা কি হবে? অন হবে। ডায়োড অন হলে কোন কন্ডিশন? এই কন্ডিশন না? ডায়োড হলে কোন কন্ডিশন? তার মানে কি আউটপুট ভোল্টেজ যেরকম আছে ইনপুট ভোল্টেজ সেরকমই হবে, কিন্তু তার মান কি হবে? কম বেশি হবে। কিন্তু আগের বার কি হচ্ছিল? আউটপুট ভোল্টেজ যেরকম আছে ইনপুট ভোল্টেজ একদম কি সেরকম। ইনপুট ভোল্টেজ আগে ডট ছিল এরকম, আউটপুট ভোল্টেজ একদম সিম সেরকম হয়েছে। কিন্তু এইবার কি তাই হবে? না। কিন্তু আউটপুট ইনপুট ভোল্টেজ যে টাইপের, আউটপুট ভোল্টেজ কি হবে? একদম সেম টাইপেরই হবে, কিন্তু তার মান কি হবে? হেরফের হবে। তাহলে কোন মান দিয়ে চেক করব? আমরা এই ম্যাক্সিমাম মান দিয়ে চেক করব। বুঝতে পারা গেছে? দেখবো ইনপুট ভোল্টেজের মান যখন কত? ভিএম ম্যাক্স, এই ডট লাইন কি সব ইনপুট ভোল্টেজ না? তাহলে ইনপুট ভোল্টেজের মান যখন ভিএম, তখন দেখা যাক এই আউটপুট ভোল্টেজের মান কত হয়। বুঝছো? তাহলে কি উপায়? এখানে শুধু কি বসা দাও? ভিএম বসা দাও। বোঝো না এই কথা? বোঝো নাই? আচ্ছা, এখানে ইনপুট ভোল্টেজের মান কত দিচ্ছে এরা? ভিএম সাইন ওমেগা 10 সাইন ওমেগাটা দিচ্ছে না? কত? 30। আর দেখি একটু। আচ্ছা দেখো, এই জায়গায়
এখানে তো কোনো মান টান দেওয়া নেই, ইনপুটের মান দেওয়া আছে, তাহলে আমরা একটা মান দেই নাকি? এখানে কোনো মান দেওয়া আছে ভিএম সাইন ওমেগা টি, শুধু সিম্বল দ্বারা রিপ্রেজেন্ট করছি। চলুন বুঝছো নাকি বোঝো না? এখানে কি মান দেওয়া আছে? তাহলে কত হবে 20 সাইন কত হবে ওমেগা টি, তাহলে ভিএম এর মান কত 20, তাহলে এই বরাবর যে ইনপুট মান আছে এটা কত ভোল্ট বলো তো ভাই? এটা কত ভোল্ট ধরে নিলাম না, মনে করা কোশ্চেনে 20 ভোল্টই দিছে, তোমার ধরাধরের উপর মেলা কিছু নির্ভর করে না, বুঝতে পারো? মনে করো কোশ্চেনে 20 দিছে, তোমার কিছু করার আছে? হ্যাঁ, তাহলে 20 ধরে করতে হবে। এখন দেখো তাহলে এই সময় তো ডায়োড কি ছিল? অফ ছিল এবং 5 ভোল্টই পেলাম, কিন্তু এই জোনে এসে ডায়োড কি হয়ে যাবে? অন হয়ে যাবে। ডায়োড হয় না ইনপুট ভোল্টেজ তো আউটপুট ভোল্টেজের মান, তখন ইনপুট ভোল্টেজের মানের উপর নির্ভর করবে, অবশ্যই নির্ভর করবে। তাহলে দেখো তো আমরা যদি এই জায়গার মানটা জানি, ম্যাক্সিমাম মান জানি, যে ইনপুট ভোল্টেজ যখন ম্যাক্সিমাম তখন আউটপুটে কত ভোল্টেজ পাবো, তাই কি না? এই মান নিলাম না কেন? কারণ এই মান আমি জানি না। এই মান নিলাম না কেন? জানি না। এই মান নিলাম না কেন? জানি না। জানি কোন মান? ম্যাক্সিমাম মান। ঠিক আছে, তাহলে ম্যাক্সিমাম বসা দাও। ম্যাক্সিমাম কত? 20 ভোল্ট। তাহলে যখন এই যে 20 ভোল্ট, তখন দেখো ভাই ক্যালকুলেটরে আমি বসালাম, তখন এখানে বসানোর পর আউটপুট ভোল্টেজ মানে 20/13, এই যে 20/13 প্লাস কত 50/13 করলে কত 5.38 ভোল্টেজ। তার মানে দেখো ইনপুট ভোল্টেজ যখন কত ভোল্টেজে 20 ভোল্টে, তখন ইনপুট ভোল্টেজ আউটপুট ভোল্টেজ কিন্তু কত ভোল্টেজ হবে? তখন কিন্তু 5.38 ভোল্টেজ হবে। এখানে বসালাম, এখানে বসানোর পর ইনপুট ভোল্টেজ যখন ম্যাক্সিমাম 20 ভোল্ট, তখন ভাই আউটপুট ভোল্টেজ কত? 5.38। তাহলে আমরা বলছিলাম এই জোনে ইনপুট ভোল্টেজ যেই শেপের হবে আউটপুট ভোল্টেজেরও কি সেই শেপের হবে, কারণ ইনপুট ভোল্টেজ আউটপুট ভোল্টেজের সাথে সম্পর্কিত, শুধু মানটা কি হবে হেরফের হবে। তাহলে ইনপুট ভোল্টেজের মান যখন 20, তখন আউটপুট ভোল্টেজের মান কত ভাই? 5.38। তাহলে সামান্য একটু বাড়বে না, এই যে এই বরাবর, এই যে এইটুকু, এই যে এই বরাবর, এই যে বরাবর হবে না? এরকম হবে না এইটুক? বোঝা গেছে নাকি? ইনপুট ভোল্টেজ যখন 20, তখন এই যে মান কি? এই যে তার 5.38, এই যেটুকু কত 5.38। এবং ইনপুটটা কেমন ছিল? সাইন ওয়েভ ছিল ভাই, এখনো এটাও কি ওয়েভ? সেই সাইন ওয়েভই আছে। ক্লিয়ার? প্রবলেম সাগর সাহেব? হ্যাঁ, ভিএম দেখাচ্ছে না পাগল। দেখো এদিকে, দেখো আমরা চিন্তা করতেছি যে এই যে ইনপুট ভোল্টেজের মান যখন এই ম্যাক্সিমাম মান, ও তখন আউটপুট ভোল্টেজের মান কত? তখন আউটপুট ভোল্টেজের মান কত? এই 5.38। মানে আমরা জাস্ট একটা মান বের করলাম, এই মানটা ইনপুটের মান বসায় আউটপুটের মানটা কি করলাম? বের করলাম, একটা মান বের করলাম। তুমি এইখানের মানটা জানো, তাহলে বসাও, দেখো এই মানে চলে আসবে না, এই মানও সেই মান চলে আসবে না। বুঝতে পারছো না? বোঝা নাই ব্যাপারটা? হচ্ছে আমি কি বললাম, এই জায়গায় ডায়োড কী হবে? অন হবে। ডায়োড হলে আউটপুট ভোল্টেজ আর ইনপুট ভোল্টেজের রিলেশন আছে, তার মানে ইনপুট ভোল্টেজ যদি সাইন ওয়েভ হয়, আউটপুট ভোল্টেজে কী হবে? সাইন ওয়েভ হবে। শুধু ম্যাগনিটিউড কী হবে? হেরফের। তাহলে ইনপুটের ম্যাগনিটিউড বসাবো, কার ম্যাগনিটিউড পেয়ে যাবো? আউটপুটের ম্যাগনিটিউড পাবো। ইনপুটের ম্যাগনিটিউড আমি কি জানি? একটা তো ম্যাক্সিমামটাই জানি না, 20 ভোল্ট। তাহলে 20 ভোল্ট বসাও, তাহলে আমরা কি আউটপুটের ম্যাগনিটিউড পেয়ে যাবো, আউটপুটের ম্যাক্সিমাম মান পেয়ে যাবো। কথা ভেজাল আছে কিনা? ভেজাল আছে কথার ভিতর। ইনপুট ভোল্টেজ যদি ম্যাক্সিমাম মান বসাই, তাহলে আউটপুট ভোল্টেজের কোন মান পাবো? ম্যাক্সিমাম মান পাবো। সহজ হিসাব। ক্লিয়ার নাকি? কোনো ভেজাল আছে? আচ্ছা ব্যাস। তাহলে এবার যখন আবার কি এটা সাইন ওয়েভ ছিল, এবার কি সাইন ওয়েভ হবে, তখন এখানে চলে যাবে, তখন আবার কি হবে? ডায়োড অফ হবে না? ডায়োড অফ হলে কত ভোল্টেজ ভাই? আবার সেই 5 ভোল্ট। তাহলে আবার সেই কত ভোল্টেজ? সেই তারপর আবার এটা 5.3 ভোল্ট। হ্যাঁ, তখন আবার ইনপুট যখন ম্যাক্সিমাম, তখন আউটপুটের ম্যাক্সিমাম কত হবে? তখন এই সেই 5.3846 এরকম টাইপের, তাই না? তাহলে আবার কি ডায়োড অফ। তাহলে এই হচ্ছে তোমার আউটপুটের অঙ্ক। দেখছো এই আউটপুটের পারা যাবে তো? কনফিউশন, ডাউট? ঠিক আছে, তাহলে আমরা কোশ্চেন ক্লিয়ার করতে পারলাম। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের দুটো ম্যাথ। আমরা থার্ড ম্যাথে যাবো, কিন্তু থার্ড ম্যাথে যাইতে ভয় লাগতেছে আমার। থার্ড ম্যাথ সেই ম্যাথ, হ্যাঁ, কোশ্চেন 3-তে যে ম্যাথটা আছে সেই ম্যাথটা খুবই ভালো ম্যাথ, এবং আমরা এই ম্যাথ দিয়েই বুঝতে পারবো যে কেন ডায়োডকে ফাংশন জেনারেটর বলা হচ্ছে, এটা থেকে বোঝা যাবে। তাহলে কোশ্চেন 3 ম্যাথটা আমরা তুলি। রোধ আছে কত? 10K, তার সাথে এটাও 10K, তার সাথে ডায়োড আছে, তার সাথে এটা আছে। ওকে, তাহলে এটা আছে হচ্ছে কতকে? 10K। একইভাবে ডায়োড
আচ্ছা ওকে, খুবই সুন্দর একটা ম্যাথ। দেখো আগের অঙ্ক এগুলো বলা যাবে না। আচ্ছা ভি নট টি, ওকে অঙ্কটা ভালো করে খেয়াল করো। হ্যাঁ, বইতে যে রেজোনেন্স অঙ্কগুলো দেওয়া আছে এখানে কিন্তু কোনো প্রকার কোনো রোধ দেওয়া নাই, তাহলে এগুলো সোজা ম্যাথ। এই ম্যাথটা আসলেই কি কাপঝাপ যুক্ত পূর্ণ ম্যাথ। আসেন সামনে দেখেন, তাহলে প্রথম কাজ এটা কত D1, এটা কত D2, এটা হচ্ছে 5 ভোল্ট, এটা কত 5 ভোল্ট। এখানে সাপ্লাই যেটা দেওয়া হয়েছে সেইটা কত দেওয়া হয়েছে, সাপ্লাই 10 ভোল্ট দেওয়া হয়েছে, যাই হোক ওটা বাদ দাও। VINT সাপ্লাই বলে দেয় না কোন টাইপের। হ্যাঁ পরে, আচ্ছা তার আগেই যেহেতু তোমরা শুনতে চাচ্ছ বলে দিই, সাপ্লাইটা এখানে এরকম দেওয়া আছে, এটা হচ্ছে ইনপুট উইথ টাইম, মানে এই জায়গার যে সিগন্যালটা সেটা দেওয়া আছে এরকমভাবে, এরকম দেওয়া আছে। এটা কিন্তু ট্রায়াঙ্গুলার দেওয়া আছে, কোন ওয়েভ দেওয়া আছে, ট্রায়াঙ্গুলার ওয়েভ দেওয়া আছে। সরাসরি ইনপুট নিয়ে নিলাম না, ইনপুট দিয়ে দেয়। আচ্ছা তাহলে এই জায়গায় আমরা বলতেছিলাম যে ডায়োড D1টা আর এখানে কি আছে D2। তাহলে প্রথমেই কোন কন্ডিশন আমরা, তাহলে D1কে আমরা প্রথমে অফ করার কন্ডিশনটা বের করি নাকি। আচ্ছা D1কে অফ করবো কীভাবে বলো। আচ্ছা D1কে অফ করার উপায় হচ্ছে অফ তো হলে খুলে ফেলে যাবে তাই না, N থেকে P সেটা বিষয় না, বিষয় আছে এখানে কত ভোল্ট, এখানে তো 0 ভোল্ট তাই না, এটা তো রেফারেন্স নোড 0 ভোল্ট, তাহলে এখানে কত ভোল্ট 5 ভোল্ট থাকবে তাই না। আর যখন এখানে অফ হবে বলো, চিন্তা করো আমরা, হ্যাঁ আমরা দুটোকেই, আচ্ছা এ যখন অফ হবে তাই তো, তাহলে এখানে কোনো কারেন্ট ফ্লো করবে না, এখানে কিন্তু কোনো কারেন্ট ফ্লো করবে না। আচ্ছা এখানে দেখো D1কে আমরা অফ করে দিলাম, আবার D2কে অফ করে দিলাম, দুজনকে আমরা কি করে দেবো অফ করে দেবো। তাহলে দুজনকে আমরা যদি অফ করতে চাই, অফ করে দিই, তাহলে ভাই এখানকার ভোল্টেজ কত বলো 5 ভোল্ট, আর এখানে ভোল্টেজ কত বলো -5 ভোল্ট। তাহলে এখানে যেহেতু কোনো কারেন্ট ফ্লো করবে না, কোনো কারেন্ট ফ্লো করবে না, তাহলে এরও ড্রপ নাই, তাহলে এখানকার ভোল্টেজ যা হবে এখানকার ভোল্টেজে কি হবে তাই হবে। একইভাবে এখানকার ভোল্টেজে কি হবে তাই হবে, ভালো করে বুঝো। একইভাবে দেখো এখানকার ভোল্টেজে কি হবে তাই হবে, VNT তাই না, টাইম উইথ রেসপেক্ট টু টাইম। তাহলে এই ভোল্টেজ এই ভোল্টেজ তাই হবে তাই না, তাহলে কারেন্ট না ফ্লো করলে এইখানে ভোল্টেজ কত হবে, সেই VNT, এইখানের ভোল্টেজ কত হবে VIN উইথ রেসপেক্ট টু টাইম। ক্লিয়ার তো নাকি, কোনো কনফিউশন আছে। দেখো যদি অফ করতে হয় তাহলে এ কি হতে হবে ছোট হতে হবে, কার থেকে এর থেকে, তাহলে কি হবে N2P কারেন্ট ফ্লো করবে, বুঝতে পারা গেছে। তাহলে কি হবে VINT এর মানটা 5 ভোল্ট থেকে কি হতে হবে ছোট হবে। একইভাবে D2 অফ হবে কিভাবে বলো, D2 অফ করতে গেলে VIN এর মান যেটা সেটা কি হওয়া লাগবে বলো -5 ভোল্ট থেকে বড় হওয়া লাগবে, ছোট কেন হবে বড় হওয়া লাগবে তাই না, ভালো করে বুঝো ব্যাপারটা তাই কি না। তাহলে দেখো এরও অফার কন্ডিশন এইটা, আবার এরও কি অফার কন্ডিশন ওইটা তাই কি না। তাহলে দেখো তো এই দুটো মিলাই আমরা একটা রেঞ্জ বানাই ফেলতে পারি না, একটা রেঞ্জ বানাই ফেলতে পারি না। তোমরা যারা এই অসমতা নিয়ে পড়াশোনা করছো তারা ভালো জানবা হয়তো। আমরা এরকম বলতে পারি কিনা, এক্স এর মান একটা মনে করো 2 থেকে বড়, আরেকটা হচ্ছে 2 থেকে বড় কিন্তু মনে করো যে 5 থেকে ছোট। তাহলে এই দুটোকে আমরা একভাবে বানাই ফেলতে পারি না, কীভাবে বানাতে পারি বলো তো, 5 থেকে ছোট এবং কি 2 থেকে বড়, এই একটাও যে কথা, এই দুটো একই কথা না। তাহলে এই দুটো জিনিসকে আমরা একটা বলতে পারি কিনা, পারি তো নাকি, কীভাবে বলতে পারি দুটো জিনিসকে, এই দুটো জিনিসকে আমরা একটা বলতে পারি, সেটা হচ্ছে যে দাঁড়াও এটা কি -5 ভোল্ট থেকে কি হবে বড় হবে এবং 5 ভোল্ট থেকে কি হবে ছোট হবে। তাহলে এই ক্ষেত্রে দুটোই অফ, D1 অ্যান্ড D2 দুজনে কি থাকবে অফ থাকবে। ক্লিয়ার তো নাকি, একটা রেঞ্জ নিয়ে আসলাম আমরা, তাহলে অফ কন্ডিশন একসাথে পেয়ে যাবো আমরা। তাহলে অফ কন্ডিশন পেয়ে যাই, তাহলে এবস আউটপুট ভোল্টেজ কত হবে সরাসরি কার সমান হবে, ইনপুট ভোল্টেজের সমান হবে, কারণ এখানে কারেন্ট নাই, এখানে কারেন্ট নাই, এখানে কারেন্ট নাই, তাহলে আউটপুট ভোল্টেজ সরাসরি কী হবে আউটপুট ভোল্টেজ সরাসরি ইনপুটের সমান হবে, তাহলে আউটপুট ভোল্টেজ হবে ইনপুটের সমান। কারো কোনো কনফিউশন আছে
এবার আসো ডি অন যখন অন হবে তখন কন্ডিশন কীরকম হবে? জাস্ট এটা কি উল্টা না? ভি ইন টি এখানে কত, এটা কত, 5 ভোল্ট হচ্ছে কি বড় হতে হবে, তাই কি না? আচ্ছা ডি অন যদি অন হয় তাহলে বলো তো এখানে ভি ইন টি এর মান, হ্যাঁ ডি টু সরি, ডি টু অন করতে গেলে ভি ইন টি এর মান কী করা লাগবে? জাস্ট এর উল্টা না? তাহলে -5 ভোল্ট থেকে ছোট। আচ্ছা এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে ভাই আপনি হ্যাঁ এইটাকে আর এইটাকে আপনি দুটো কন্ডিশন ছিল অফ করার, আপনি এক করে ফেলছেন, তাহলে ভাই আমরা কি অন কন্ডিশনগুলোকে এক করতে পারবো? দেখা যাক পারি কিনা। অবশ্যই পারবো না। দেখো এক্স এর মান 5 ভোল্ট থেকে বড়, এক্স এর মান -5 ভোল্ট থেকে ছোট, তাহলে বলো এই দুটোকে কীভাবে এক করবা? -5 ভোল্ট থেকে দিলা এক্স দিলা, আর এক্স এর মান কত 5 ভোল্ট থেকে ছোট, এরকম করে দিবা তাই তো? আচ্ছা না এটা করা যাবে না। কেন করা যাবে না? দেখো এটা করা যাবে না। আর এই পেজ লিখলাম কেন রে ভাই, কোনটা কাজ হলো? সমস্যা নাই, কিন্তু আমার তো সমস্যা হবে রাখতে গেলে। নাও দেখো এদিকে আমরা যদি ভি ইন আর ভি আউট এর ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স ড্র করতে হবে নাকি? তাহলে কি ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স আমি বানাই ফেলি। দেখো তাহলে ভি আউট টি আর এখানে কি বলো ভি ইন টি, তাহলে বলো এখানে আছে কত ভোল্ট? দুটোর জন্য কত ভোল্ট? 5 ভোল্ট আছে না দোলন? তাহলে ভি ইন এর প্লটিংয়ে 5 ভোল্ট, এখানে আছে কত ভোল্ট? -5, আর ডি টু অফের জন্য কত? -5, তাহলে দুটোর জন্যই কত সেই -5টাকে আমরা বেছে নিলাম, তাই কি না? তাহলে দেখো এই কন্ডিশনটা কতটুকুর জন্য? ভি ইন এর মান 5 থেকে ছোট, এই কন্ডিশনে কতটুকুর জন্য? ভি ইন এর মান -5 থেকে বড়। তাহলে -5 থেকে ছোট মানে কি বলো তো? 5 থেকে ছোট মানে কি একদম এখান থেকে শুরু করে কোন পর্যন্ত? একদম এই পর্যন্ত। 5 থেকে ছোট করে এদিকে, আর -5 থেকে বড় মানে কি এদিকে না? ভালো করে বুঝো। তাহলে এইখান থেকে এই দিকে আর এখান থেকে কি এইদিকে, তাহলে এই দুই দিকের কমন কোনটুকু? এইটুকু হচ্ছে কমন না? তাহলে কমন যদি কোনো জোন পাই সেক্ষেত্রে দুজনকে কী করা যাবে? ম্যাথের ভাষায় সেক্ষেত্রে দুজনকে কী করা যাবে? এক করা যাবে। বুঝো নাই? এইটুকু এলাকা কার ভেতর আছে? এই দিকেও আছে, এইদিকে যাচ্ছে তার ভেতর আছে, আবার এইটুকু এলাকা এখান থেকে যেদিক গেল তার ভেতর আছে না? তাহলে কমন এইটুকু কি এলাকা ভাই? কমন এলাকা না? তাহলে এক্ষেত্রে দুটো মিলে একসাথে করা যাবে, দুটোকে এরকম করা যাবে, এরকম করা যাবে। কিন্তু এবার এদিকে আসো, এখানে কি 5 ভোল্ট থেকে কি বড়? তাহলে 5 ভোল্ট থেকে বড় মানে কি এদিকে না? 5 ভোল্ট থেকে বড়। আর এটা কি -5 ভোল্ট থেকে কি ছোট? তাহলে -5 ভোল্ট থেকে ছোট। দেখো কোনো কমন আছে কিনা? কমন না থাকলে দুটো এক করা যাবে না। সিম্পল হিসাব। ক্লিয়ার? এবার তো ক্লিয়ার নাকি? আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা কি দেখলাম বুঝতে পারছো নাকি? তাহলে এই দুটোকে কিন্তু কি করা যাবে না? একে আর কিন্তু একে কি করা যাবে না? এক করা যাবে না। একে এক করতে পারলেও কিন্তু একে এক করা যাবে না। কেন কমন এক করা যাবে না? কারণ কোনো কমন জোন তাদের নাই। ব্যাস পারা যাবে তো? এবার আসো তাহলে অন অবস্থায় তো আউটপুট ভোল্টেজ পেয়ে গেলাম। দুটোই যদি অফ হয় তাহলে সেক্ষেত্রে আউটপুট ভোল্টেজ পেয়ে গেলাম। তাহলে এর ক্ষেত্রে আউটপুট কত হবে আর এক্ষেত্রে আউটপুট কত হবে বলো? তাহলে এক্ষেত্রে আউটপুট কত হবে? এক্ষেত্রে K1 D1 অন হয়েছে, কিন্তু এক্ষেত্রে কি D1 অন না? এক্ষেত্রে কি D1 অন হয়েছে। তাহলে এক্ষেত্রে D1 যদি অন হয় তাহলে এক্ষেত্রে কি যদি অন হয়? D1 যদি অন হয়, তাই না? তাহলে এক্ষেত্রে যদি D1 অন হয়েছে তাহলে তখন কেমন হবে সার্কিটটা? এরকম হবে না সার্কিটটা? দেখো সার্কিটটা কেমন হবে? এরকম হবে না? when যখন K1 D1 অন 10K, এখানে কত 10K, এটা কি হয়ে যাবে বলো? শর্ট হয়ে যাবে। এখানে আছে কত ভোল্ট? 5 ভোল্ট। আর এখানে কি ভি ইন টি, তাই না? আর এই জায়গায় আর এটা কি ওপেন হয়েছে না? এটা কারণ আমরা তো ব্যাপারটা এরকম বুঝলাম যে ভাই এই কন্ডিশনটা আলাদা এর থেকে। D2 তখনই D2 কখন অন?
D2 কেবলমাত্র কি একমাত্র এই জোনেই অন না, আর বাকি সব জায়গায় D2 অফ। ভালো করে বুঝো, D1 যে 1 সেটা কোন কন্ডিশনে? শুধুমাত্র এই কন্ডিশনেই। আর D2 1 এই কন্ডিশনে। তাহলে তুমি যদি চিন্তা করো ভাই, আপনি যেখানে বলতেছেন যে ভাই আপনি যেখানে বলতেছেন D1টা অন হবে, এমনও তো হতে পারতো যে D1 যখন অন হয়েছে তখন ভাই D2 অন হয়েছে, কিন্তু ভাই D1 অন হয়েছে কোন জায়গায়? এই জায়গায়। কিন্তু D2 অন হয়েছে এই জায়গায়, তার D2 বাকি সব জায়গায় কি আছে? অফ আছে। তাহলে এই জন্য কি আছে? D2 অফ আছে। তাহলে এ যখন অন হবে তখন এ তখন অফ থাকবে। আবার D2 যখন অন হবে তখন D1 এই জোনে অন, কিন্তু D1 কি এই জোনে অন? অফ থাকবে। তাহলে একজন অন একজন অফ থাকবে। বুঝতে পারা গেছে? তাহলে এটা কি অফ থাকবে এই যে, আর এইটা তোমার সেই কি ভি আউট টি বের করতে হবে, প্লাস মাইনাস, তাই কি না? এটা তো সে আবার সেই নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করে তোমার ভি আউট বের করতে হবে, কারণ এখানে কারেন্ট বের করা তোমার জন্য কি বিশাল টাফ ব্যাপার, তাই কি না? আমরা আরেকভাবে নোডাল দরকার নেই, আমরা আরেকভাবে বের করতে পারি। দেখো এদিকে, এটা কি সার্কিট? সিরিজ সার্কিট না? এটা কি সার্কিট? সিরিজ সার্কিট। তাহলে কারেন্ট পাবো কি না? তাহলে এইখান থেকে যদি এর ড্রপ বাদ দেই তাহলে তো ভাই এখানকার ভোল্টেজ পেয়েছি না? পাচ্ছি কিনা? পাচ্ছি তো নাকি? পাবো তো নাকি? তাহলে কারেন্ট কত হয় বলো? ভি ইন টি মাইনাস কত 5 বাই রোধ কত, মোট রোধ কত 10 প্লাস কত হবে 10। জীবন সহজ করা ফর্মুলা, বলো। জীবন সহজ করা ফর্মুলা হয় না যে এখান থেকে ভোল্টেজ পাবো? হ্যাঁ, সেখান থেকে বলতে পারি। হ্যাঁ 100% সেটা বলতে পারি, জীবন সহজকারী ফর্মুলা আমরা সেটাও বলতে পারি, কোনো সমস্যা নেই। তো কীভাবে করে ফেলি। আচ্ছা, ইনটু কথা হয় বলো তো একটু। এটা তো কারেন্ট গেল, এটা গেল কি কারেন্ট না? এটা হচ্ছে কি তোমার সেই কারেন্ট। তাহলে আমরা যদি ভি ইন টি থেকে আমরা যদি এর ড্রপটা বাদ দিতে পারি, তাহলে ড্রপ কতটুকু? এর রোধ ইনটু হবে কারেন্ট। তাহলে এটাই তোমার সেই কি ভাই আউটপুট ভোল্টেজ। এর থেকে এর ড্রপ বাদ দিলে এই জায়গার ভোল্টেজ, জায়গার আউটপুট ভোল্টেজ পারা যাবে তো? তাহলে কাটাকাটি করলে কি দাঁড়ায় দেখো তো? ভি আউট টি ইকুয়াল কি দাঁড়ায়? ইকুয়াল দাঁড়ায় এরকমভাবে যে ভি ইন টি তো থাকলো 10 × 10 20, 10 দুগুণী 20, তাহলে মাইনাস কত হবে? ভি ইন টি বাই হবে কত 2, মাইনাসে মাইনাসে কী হবে প্লাস 5/2, কারণ কাটাকাটি করলে 2 থাকে নিচে, বুঝছো? তাহলে ভি আউট টি ইকুয়াল, এটা যদি আমরা কাটাকাটি সিম্পলিফাই করি তাহলে কি দাঁড়াবে? ভি ইন টি বাই হবে 2, 1 থেকে হাফ বাদ দিলে হাফ, প্লাস কত হবে 5/2। অতএব ভি আউট টি ইকুয়াল কত হবে বলো তো? ভি ইন টি মানে হাফ অফ ধরো এনে থাক, তাহলে হাফ কি বলতে পারি? ভি ইন টি প্লাস কত হবে 5/2 বলতে পারি। তাহলে এটা হচ্ছে আমার কি আউটপুট ভোল্টেজের ইকুয়েশন। কোন ক্ষেত্রে? যখন D1টা কি আছে? অন আছে। একইভাবে ভাই D2 কি হতে পারে? এবার তাহলে ভি আউটটির মানটা পেলাম কত? বসায় ফেলি, হাফ ভি ইন টি প্লাস কত হবে 5/2। এবার আমরা কি করতে পারি? D2 কে অন ধরে করতে পারি। D2 কে যদি অন ধরে করি তাহলে কেমন হবে? D2 কে অন ধরে করলে কি আসতেছে কেন? আরে ভাই আমি কি তোমার এটা অঙ্ক, আমি কি বলছি অঙ্ক আসবে? ডায়োড যে ফাংশন জেনারেটর কেন? D2 যখন অন হবে তখন D1 কি থাকবে? অফ থাকবে না? বলে দিয়েছিলাম একটু আগে। কি খারাপ লাগছে না অঙ্ক করতে? একটু পরে দেখবা মজার আকারে বলে। হ্যাঁ বুঝি নাই কেসে আমি শুরু থেকে। আচ্ছা ঠিক আছে, বলবা না, সমস্যা নাই, একবার রিভিউ করে দেবো। এগুলো জাস্ট ক্যালকুলেশন। এটা কি ক্যালকুলেশন না? এটা ক্যালকুলেশন না? আমি এই যে আউটপুট ভোল্টেজ করবো, আউটপুট ভোল্টেজ বের করার জন্য আমাকে কি লাগতেছে? এরকম ক্যালকুলেশন করা লাগতেছে, সেই জন্য তোমার কাছে মানে বিরক্ত মনে হচ্ছে। ভি ইন এখানে কত হবে? টি। আচ্ছা 10K, এখানে কত হবে? 10K, তাই না? আচ্ছা এখানে কত হবে? সেই 5 ভোল্ট। এবার আসো, তাহলে একইভাবে এখানে কারেন্ট ফ্লো করবেন এবার, তাই কিনা?
কারেন্ট ফ্লো করবে না, তাহলে কত হবে ভি ইন টি সেকেন্ড প্রান্ত কি +5 বাই হবে কত এর ওদের যোগফল কত 10 + 10, তাই তো? এই গেল কি কারেন্ট, তার সাথে আমরা গুণ দেব কি এই 10কে, তাহলে এর ড্রপ পাচ্ছি, এইখান থেকে এর ড্রপ বাদ দিলে এখানে পাবো না, তাহলে ভি ইন টি থেকে আমরা যদি এটা কি করি ড্রপটা বিয়োগ দিই, তাহলে কি পাবো আউটপুটের ভোল্টেজটা পেয়ে যাব ইকুয়াল টু, আমরা এখানে কি বলতে পারি বলো, তাহলে কাটা ভি আউট সাজাই লিখি, তাহলে কি হবে ভি ইন টি মাইনাস 10 আর 20 কাটাকাটি 2 থাকবে, ভি ইন টি বাই হবে কত 2 প্লাস মাইনাসে মাইনাস কত হবে 5/2, অতএব ভি আউট টি ইকুয়াল পাচ্ছি কত ভি ইন টি, আরে একবারে লিখলে ভালো হতো ভি ইন টি বাই 2 মাইনাস কত হবে ভাই 5/2। তাই এটা যে পেলাম আউটপুট ভোল্টেজ, এটা কার কার কে অন হওয়ার সময় ডি2 যখন অন তখন অন অবস্থায়, লিটু অন অবস্থায় আউটপুট ভোল্টেজ ইকুয়েশনটা পেলাম, সেটা কত পেলাম ভি আউট ইকুয়াল টু পেয়েছিলাম কত হাফ ইন্টু ভি ইন টি মাইনাস কত 5/2। নেক্সট ইকুয়েশন পার্থক্য চলে আসছে, ঠিক না? এবং আরেকটা জিনিস বলে দেয়, এখানে যে ভোল্টেজটা তোমার দেওয়া ছিল সেটা দেওয়া ছিল তোমাকে প্রশ্নে কত দেওয়া আছে 10 ভোল্ট দেওয়া আছে তোমার কাছে, তাই না? তাহলে এবার তুমি একটা কাজ করো, তাহলে এবার কি যেহেতু সবগুলো মান জেনে গেছি, তাহলে এবার কি আঁকবো ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স ড্র করব, আর কি ড্র করব বলো, তার সাথে তার আউটপুট ওয়েভ ড্র করব। তাহলে এখানে ড্র করি, বেশি দূরে আমরা না যাই, এখানে হয়ে যাবে আশা করি। নাও তাহলে এটা কি ভি আউট টি, এটা কি হবে বলো ভি ইন টি, তাই না? তাহলে দেখো তো আমরা সেই রেঞ্জিংটা বসাই এখানে, তাহলে কত 5 ভোল্ট -5 -5 ইনপুটের বসাবো 5 ভোল্ট, আর এখানে কত -5 ভোল্ট। তাহলে দেখো 5 ভোল্ট আর কত ভোল্ট আছে -5 ভোল্ট। তাহলে এই জোনের ভেতর দেখো তো এই জোনটা কোনটুকু, এইটুক না, এই জোনটা এইটুক না, -5 থেকে বড় 5 থেকে ছোট, তাহলে 3টা জোনে আমরা তারা ভাগ করতে পারি, 3টা জোনে আমরা ভাগ করে নিই। দেখো তাহলে এই জোনের ভেতর ভাই আউটপুট যা ইনপুটও কি, তাই না? তাহলে y = x না, তাই এটা কি মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ এই জোনে, শুধুমাত্র কিন্তু এই জোনের ক্ষেত্রে। তাহলে দেখো তো এই জায়গায় আউটপুট ভোল্টেজ হবে ইনপুট ভোল্টেজ কি, তাই হবে না? তাহলে দেখি ইনপুট ভোল্টেজ আমার কাছে দেওয়া আছে, এটা কি ইনপুট ভোল্টেজ বরাবর না, তাই কি না? এটা কি ইনপুট ভোল্টেজ বরাবর কিনা? তাহলে এইটুকু কত ভোল্ট 5 ভোল্ট, তাহলে আউটপুট ভোল্টেজ কত হবে এখানে 5 ভোল্ট হবে। আর এখানে কত ভোল্ট হবে, এদিকে তো এইদিকে দেখো তো, তাহলে এখানে ইনপুট ভোল্টেজ কত -5 ভোল্ট, তাহলে আউটপুট ভোল্টেজ কত হবে -5 ভোল্ট, -5 ভোল্ট। তাহলে এই পর্যন্ত হলো, তাই কি না? এই পর্যন্ত ঠিকঠাক ছিল, মানে এ যাওয়ার কথা ছিল এই বরাবর, কিন্তু আর দেখাইতে পারবো না, কারণ এর এই রেঞ্জের বাইরে চলে গেলে কিন্তু আবার এই ইকুয়েশন, এই দিক গেলে এই ইকুয়েশন, আর এই দিক গেলে কি এই ইকুয়েশন, একটু দেখলাম না এই যেখানে আমরা, তাই কি না? আচ্ছা এই জন্য যখন চলে যাবে 5 ভোল্টের থেকে বড় হয়ে গেল, 5 ভোল্টের থেকে বড় হলে এই জন্য K1 D1 আর এই জন্য দুটোই অফ, এই জন্য কি দুইজন অফ না, আর এখানে কি D2 কি 1, তাই কি না? তাহলে এক্ষেত্রে ইকুয়েশন কি বলো, এক্ষেত্রে D1 যখন অন, এক্ষেত্রে কোনটা এই ইকুয়েশন না, এক্ষেত্রে কোন ইকুয়েশন, এই ইকুয়েশনটা আউটপুট ভোল্টেজের। তাহলে এই ইকুয়েশনে দেখো তো ভাই এখানে কি সি আছে কিনা, সি আছে, তার মানে তারপর কি মূলবিন্দুগামী হবে না। তাহলে সি আছে কতটুকু 2.5 না, 5/2.5, তাহলে +2.5, তাহলে এইটুক কি সেই +2.5 না? তো এটা যাওয়ার কথা কিরকম, এরকম ভাবে যাওয়ার কথা না, 2.5 দিয়ে যাবে, এই যে এতটুকু হচ্ছে কি তার সি, মনে পড়ে ডট লাইন দেখাবো, কিন্তু এটা কি এই জনের মধ্যে ঢুকতে পারবে না, সেটা কি এই জনের বাইরে থেকে, তাহলে এই যে সেই পেলাম কিনা। এদিকে আসো এবার একইভাবে এখানে কত হবে মাইনাস কত -2.5 না, তাহলে সেই কত -2.5, তাহলে কেমন বরাবর যাবে, এখান থেকে যাবে, কিন্তু এই দিকে হবে, কিন্তু তার ভেতরে কিন্তু কি হবে ডট লাইন দ্বারা রিপ্রেজেন্ট করবে।
বুঝতে পারা গেছে? ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক শেষ, এবার কি আউটপুটে আসো। আউটপুটে তাহলে প্রথমে তো আমরা কি দেখাবো বলো? ইনপুট ভোল্টেজ দেখাবো না? প্রথমে আমরা কি দেখাবো? ইনপুট কিন্তু ডট লাইনে দেখাবো, কারণ ভরা মানে কি বলে একদম কি বলে ভরা মানে ফিল্ড লাইনে দেখাবো না আর কি, ডটেড লাইনে দেখাবো। আচ্ছা, তাহলে এটা এরকম ভাবে থাকলো, একইভাবে এরকম ভাবে দেখালাম ডট লাইন। হ্যাঁ, এরকম ভাবে ডট লাইন দ্বারা দেখালাম। এবার আসো, তা ডট লাইনের ম্যাক্সিমাম মান কত ছিল ভাই? ইনপুটে দেখলাম, ওই দেখো দেওয়া আছে কত ভোল্ট, 10 ভোল্ট, তাই না? আর এইখানে দেখো আউটপুট ভোল্টেজের এই পর্যন্ত যে রেঞ্জটা আছে, এইটুকু কথা আমরা বলছিলাম না, এটা কত 5 ভোল্ট না? তাহলে এইখানে এসে চেঞ্জ হয়েছে, দেখো এই বরাবর ছিল, এখানে চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়েছে না? আরেকটা বিষয় আমরা তাহলে আমরা বলতে চাচ্ছি যে ভাই এই স্ট্রেট লাইনটা এভাবে চলতেছিল, এভাবে চলতে চলতে হঠাৎ করে আবার কি করছে, এখানে সে কি টার্ন নিছে। তাহলে যেখানে সে টার্ন নিছে ওই বরাবর আমরা কি টানবো, একটা লাইন আমরা টানবো। তাহলে ওই বরাবর কত ভোল্ট? 5 ভোল্ট না? তাহলে যেহেতু 10 ভোল্ট এইখানে এই বরাবর আঁকলে তো সে 10 মানে 5 ভোল্ট এতখানি, আর 5 ভোল্ট এতখানি হয়ে যাবে না, স্কেলিং এ ঝামেলা হয়ে যাবে। তাহলে কি করবো, একদম মাঝখানে আমরা কি করি, সেই 5 ভোল্ট দেই, এখানে আমরা কি দেবো, সেই -5 ভোল্ট, তাই না? এই ক্ষেত্রে হচ্ছে +5 ভোল্ট, আর এক্ষেত্রে কত সমস্যা, -5 ভোল্ট। তাহলে দেখো তো ভাই, না এটা ইনপুট ভোল্টেজ, কারণ এইটা কি ইনপুট ভোল্টেজ না, ঠিক না? তাহলে এই পর্যন্ত বলো মান কত, 5 ভোল্ট না, ঠিক না? তাহলে এই পর্যন্ত কি ইনপুট ভোল্টেজ কি 5 ভোল্টের থেকে ছোট, এই পর্যন্ত। এরপরে আবার কি হয়ে গেছে, ইনপুট ভোল্টেজ 5 ভোল্টের থেকে ছোট, তাই কি না? কথা বুঝো, কথা বলো না কেন ভাই? 5 ভোল্টের থেকে ছোট, ছোট। 5 ভোল্টের থেকে কি ওটা বরাবর, ওটা ছোট। এইটুক কি 5 ভোল্টের থেকে ছোট না? জি, এই দুটো টাইমে কি আছে, 5 ভোল্টের থেকে কি আছে, ছোট আছে। 5 ভোল্টের থেকে মানগুলো কি কমে গেছে না ছোট হয়ে গেছে? জি, একইভাবে এইটুক টাইমে কি 5 ভোল্টের থেকে কি ছোট, এইটুক টাইমে কি 5 ভোল্টের থেকে কি ছোট। আর এইটুক টাইমে কি হচ্ছে বলো তো একটু ভাই, এই যে এইটুক টাইমে, এই টাইমে কি হচ্ছে, যে -5 ভোল্ট থেকে কি এটা কি বড় নয় যায় যায়, -5 ভোল্ট থেকে বড়। এটা কি জি, -5 ভোল্ট থেকে কি বড় না? বুঝছো নাকি বুঝো না? এই যে এই জোনটা, এই যে এই জোনটা -5 ভোল্ট থেকে কি বড়, বড়, কারণ হচ্ছে ওইদিকে 4 আছে, আমার 3 আছে, 2 মাথায় আছে। ঢুকতেছে না নাকি? আচ্ছা, -5 ভোল্ট থেকে 5 ভোল্ট থেকে ছোট নিলাম, আর -5 ভোল্ট থেকে কি বড় নিতে হবে। তাহলে -5 ভোল্ট থেকে বড় মানে কি -4, এই যে -4, -3, -2, -1, 0। আচ্ছা, একইভাবে -5 ভোল্ট থেকে বড় কি -4, -3, -2, -1, 0, এরকম তো। তাহলে এইটুক জোন, তাই কি না? তাহলে দেখো তো ভাই, এইটুক সময় কি কে অফ বলো তো, D1 অফ। জি, এটুক সময় কি D1 অফ, D1 অফ। এটুক সময় কি অফ, D2 অফ, D1 অফ না D2 অফ, D1 অফ, D1 অফ। এটা তো বুঝতে পারছো নাকি? এবং এই যে পুরো পুরো যে রেঞ্জ, এই পুরো রেঞ্জে কি D1 অফ, আবার কি D2 অফ। জি, তাহলে এই রেঞ্জগুলোতে এই যে 5 ভোল্ট থেকে কি ছোটতে, -5 ভোল্ট থেকে বড়তে, এই যে রেঞ্জগুলো আছে, এই রেঞ্জগুলোতে আউটপুট ভোল্টেজ যা হবে, মানে ইনপুট ভোল্টেজ আউটপুট ভোল্টেজ কি তাই হবে না? তাহলে এই রেঞ্জগুলোতে ইনপুট ভোল্টেজ ইকুয়াল আউটপুট ভোল্টেজ, ইনপুট ভোল্টেজ ইকুয়াল আউটপুট ভোল্টেজ, ইনপুট ইকুয়াল আউটপুট, ইনপুট ইকুয়াল আউটপুট, ইনপুট ইকুয়াল আউটপুট, ইনপুট ইকুয়াল আউটপুট। তার মানে কি ইনপুটে যা আছে, আউটপুটে তাই পাবো। ইনপুটে যা আছে আউটপুটে, এই যে এই রেঞ্জগুলোতে ইনপুটে যা আছে আউটপুটে তাই পাবো, ইনপুটে যা আছে আউটপুটে কি পাবো? কারো প্রবলেম কোনো? ইনপুটে যা আছে আউটপুটে কি পাবো? তাই পাবো, তাই কি না? ক্লিয়ার তো? কিন্তু ভাই যখন এই 5 ভোল্টের থেকে বেশি হয়ে যাবে, 5 ভোল্টের থেকে বেশি, তাহলে 5 ভোল্টের থেকে বেশি মানে কে অন হয়ে যাবে, D1 অন হয়ে যাবে। তাহলে এই জোনে এসে D1 কি হয়ে যাবে, অন হবে। এই জন্য কি D1 অন, D2 অন হবে, এখানে কি D1 অন হবে। তাহলে D অন যখন অন হয়ে যাবে, কই গেল D1 যখন অন হবে, তখন কিন্তু আউটপুট ভোল্টেজ আর ইনপুট ভোল্টেজ কি হবে না, তখন এই ইকুয়েশনের পরিবর্তে কোন ইকুয়েশন ফলো করবে, এই ইকুয়েশন ফলো করবে, ঠিক না? তাহলে এই জোনে এই ইকুয়েশন ফলো করবে, আবার এই জোনে নিচের ইকুয়েশন ফলো করবে। এত বুঝলাম না, এতক্ষণ পরে এত ভালো করে বসতে ধরতে পারছি, বুঝলাম না। এইখানে আবার কি এই জন্য এই ইকুয়েশন ফলো করবে না,
তাহলে একশো যদি ফলো করে তাহলে আউটপুট ভোল্টেজ যেরকম হবে ইনপুট ভোল্টেজও কি সেরকম হবে, কিন্তু মান কি হবে না, সমান হবে না। এখানে ইনপুট ভোল্টেজ আউটপুট ভোল্টেজ একদম সমান হয়েছে, কিন্তু এখানে আউটপুট ভোল্টেজ সমান হবে না, কিন্তু দেখতে একই রকম হবে, কিন্তু ম্যাগনিটিউড কি হবে, তারা আলাদা আলাদা হবে। এক্ষেত্রে ম্যাগনিটিউড ভি এর ম্যাগনিটিউড কত, 10 ভোল্ট। তাহলে এখানে কত বসাবো, 10 বসাবো। বুঝতে পারছো নাকি বুঝো নাই? এই তুমি বুঝছো রবিন? 10/2 বোঝা লাগবে না, ভিডিও দিতে হবে। লাইভের কত হবে 2, তাহলে কত 7.5 না? বলতেছি এই জোনে কে ফলো, কে অন হবে, ডি অন হবে, তখন কি আর এই কন্ডিশন এই ইকুয়েশন ফলো করবে? তখন এই ইকুয়েশন ফলো হবে না, যে ডি অন যখন অন ইকুয়েশন। এটা এই দুটো তো দুটো অফ অবস্থার কন্ডিশন, দুটো অফ অবস্থার কন্ডিশন। তাহলে এইখানে ভি আউট দেখতে যেরকম হবে, ভি ইন যেরকম দেখতে হবে, ভি আউট সেরকম দেখতে হবে, কিন্তু ম্যাগনিটিউড কি হবে, এক হবে না। এই জন্য এই ম্যাক্সি এইগুলো তো মান জানি না, আগের ভিডিও পর দেখিস। তাহলে এইখানে যে মান জানি কত ভোল্ট, 10 ভোল্ট। 10 ভোল্ট এখানে বসানোর পরে সেটা কত হয়ে গেছে, 7.5। তাহলে 10 আর কি 10 ভোল্টে সে উঠতে পারবে না, কত হবে সে 7.5। এই যে এইটুকু কি তোমার সেই 7.5, ওই মানটা হয়ে গেল 7.5 এ চলে আসলো। তাহলে এইটা কি এরকম ভাবে হবে। আবার এদিকে আসে, এই 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 জোনে যখন আসবে তখন কি ডি2 অন হবে, তখন ইকুয়েশন ফলো হবে, তাই কি না? তাহলে এই ইকুয়েশনে এই 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 যদি এই বড় ফলো করতে তাহলে এই বরাবর আসতো, কিন্তু তো এটা ফলো করবে না। তাহলে এই মানটা জানি, তাহলে এই মানটা দেখি কোথায় যাবে, এখানে -10 দিয়ে বসাও। তাহলে এখানে সিম্পলি কত হবে, -10/2 মাইনাস কত, ও এখানে তো মাইনাস আছে না, এটা কত মাইনাস কত হবে 7.5। তাহলে এই 10 ভোল্ট না থাকে -10 ভোল্ট আর থাকবে না, -7.5, তাই কি না, -7.5। তাহলে এটা কি এরকম হবে না, এরকম হবে কিনা, এরকম হবে তো। এখানেও কি এরকম হবে না, এরকম হবে না। ঘটনাগুলো কি করতে চিন্তা করা যায়, এক্স্যাক্টলি এটাই বোঝার বিষয়, আমরা এটাই করতে যাচ্ছি। চিন্তা করো, ছিল কি ওয়েভ, ট্রায়াঙ্গুলার, কিন্তু দেখতে যদিও বা পিওর সাইন ওয়েভ না, যদিও বা কি না পিওর সাইন ওয়েভ না, কিন্তু দেখতে দেখো তো কার মতো একটা সাইনের মতো না, এটা দেখতে একটা কার মতো, সাইনের মতো না, দেখতে কার মতো সাইনের। লবাক করার বিষয় না, দেখলাম দিলাম ট্রায়াঙ্গুলার ওয়েভ, তৈরি হয়ে গেল কি, ভাবা যায়, দিলাম ট্রায়াঙ্গুলার ওয়েভ, পেলো কি, সাইন। তা ব্যাপারটা হচ্ছে এরকম, ওয়েভ ফাংশন জেনারেটর কেন বলা হচ্ছে, কারণ এক ধরনের ফাংশন দিব, আরেক ধরনের ফাংশন দিব, আমাকে প্রডিউস করে দিবে। ট্রায়াঙ্গুলার দিলাম, সাইন ওয়েভ দিয়ে দিল, এই জন্য তো ডাইরেক্ট কি বলা হচ্ছে, ওয়েভ ফাংশন জেনারেটর। বুঝতে পারছো? তো পরবর্তী ক্লাস থেকে আমরা কি দেখবো, ক্লিবার শুরু করবো। এই হচ্ছে তোমার ডাইরেক্ট কেন ওয়েভ ফাংশন জেনারেটর বলা হয়, এটা হচ্ছে কি তার অ্যাকচুয়াল রিজন। বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত।